আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, কথা শুরু করার আগে আমি একটু সবার থেকে একটু জেনে নিই যে আমাদের কথাটা কি শোনা যাচ্ছে কিনা, আমাদের ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমাদের ভয়েসটা যদি শোনা যায় তাহলে একটু কষ্ট করে বলবেন, কমেন্ট করবেন একটু কষ্ট করে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই আহ, ইতিমধ্যে জেনে গেছেন যে আজকের বিষয়বস্তু হচ্ছে হতাশা, করণীয় এবং বর্জনীয়। তো আমি আব্দুল হালিম আইডি থেকে আছি আপনাদের সাথে। আমাকে তো সবাই চেনার কথা, অনেকেই হয়তো আমাকে চেনেন। আর আমাদের সাথে আজকে যিনি গেস্ট হিসেবে আছেন তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ তানভীর ভাই। তো আমার পরিচয়টা তো আসলে দেওয়ার মতো তেমন কিছু নাই, সবাই জানার কথা। তো তার পরিচয়টা আমরা তার কাছ থেকেই নিব। জি, তানভীর ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ডাক্তার তানভীর রহমান। হ্যাঁ, পিজি হসপিটালে আছি। রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করছি 2012 সালে। ইন্টার্নি ইন্টার্নশিপ শেষ করছি 2013 সালে। তো এরপরে আমি আল্লাহর রহমতে সাইকিয়াট্রি করছে, মানসিক বিভাগে আর কি, পিজি হাসপাতালে ঢুকি 2015 সালে। এর মধ্যে 34তম বিসিএস আল্লাহর রহমতে সুপারিশ প্রাপ্ত হয়ে 2 বছর উপজেলায় কাটানোর পরে আবার প্রায় 1 বছর আগে আবার পিজি হাসপাতালে জয়েন করছি। এখন কোর্সের মোটামুটি এটা 5 বছরের কোর্স, এমডি কোর্সটা। আর 3 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর হয়তো বাকি 2 বছর আছে। আহ, এই আর কি। আচ্ছা 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 আচ্ছা। জি ভাইয়া, এখন তাহলে কি আমরা মূল আলোচনায় চলে যাব? আজকে জি আমাদের যে আলোচনা সেটা হচ্ছে ডিপ্রেশন নিয়ে। আসলে ডিপ্রেশন নিয়ে কেন আজকে আলোচনা সেটা সবাই জানেন যে আমাদের গ্রুপে খুব বেশি সমস্যা আসে এই ডিপ্রেশন নিয়ে। এক একজনের এক এক ধরনের সমস্যা। কেউ হয়তো প্রেম করতে পারতেছে না, সেজন্য সে হতাশায় ভুগতেছে। কেউ আবার দেখা যাচ্ছে যে প্রেম করতেছে, কিন্তু সে এখন ছাড়তে চায়, সে দিনের পথে আসছে, সে এখন ছাড়তে চায়, তো ছাড়তে পারছে না, এজন্য সে হতাশায় আছে। কেউ আবার ছেড়ে দিয়েছে, তারপরে হতাশায় আছে। তো হতাশার কারণে আসলে কোনো অভাব নেই। তো ডাব্লিউএইচ এর একটা রিপোর্ট অনুযায়ী 264 মিলিয়ন মানুষ বর্তমানে হতাশায় ভুগছে। এই ওয়ার্ল্ডে 264 মিলিয়ন মানুষ হতাশায় ভুগছে। এবং আমাদের মতো যারা মিডল ইনকামের দেশ আছে, সেখানে দেখা যাচ্ছে যে সাইকিয়াট্রিস্টের সাথে যে সে আলোচনা করবে, তার রোগ সম্পর্কে সে যে তার সাথে একটু কথা বলবে, সেজন্য মানসিক ডাক্তার আসলে পাওয়াই যায় না। তো 75 থেকে 85% মানুষ এই হতাশা ভোগার পরেও সে আসলে ডাক্তারের শরণাপন্ন হতে পারে না। তো এই জন্য আসলে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমরা আজকে একজন আহ মানসিক বিভাগের ডাক্তারকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের কাছে আমার যে প্রথম প্রশ্ন আর কি, হ্যাঁ, আমার যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে হতাশা, মানুষ একটু মন খারাপ করলেই মনে করে যে সে হয়তো হতাশায় ভুগতেছে। তো এখানে কোনো পার্থক্য আছে কিনা নর্মাল কষ্ট এবং হতাশার ভিতরে, যেটাকে আমরা ডিপ্রেশন বলবো, এর ভিতরে কোনো জি পার্থক্য জি আছে জি। কিনা? এটা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো কোশ্চেন করেছেন আপনি। আহ, যেটা হলো যে একটা হলো নর্মাল স্যাডনেস বা মন খারাপ, যেটা এটা হলো একটা ইমোশনাল রিয়াকশন। আমরা আচ্ছা ধরেন আচ্ছা। যে মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার মন খারাপ হয় নাই। আর আমরা সামনে যে মন খারাপ হবে না এটাও বলতে পারি না সবারই। ধরেন যে কিছুদিন আগে আমার নানি ইন্তেকাল করছে, স্বাভাবিকভাবে আমার একটা মন খারাপ ছিল। এটা হলো জি। নর্মাল স্যাডনেস। আর একটা ডিপ্রেশন হলো এটা একটা মানসিক রোগ। হ্যাঁ, এটা হচ্ছে, যদিও ডিপ্রেশনের মূল ফিচার হচ্ছে যে একটা লম্বা সময় ধরে তার মানে মন খারাপ থাকবে, কিন্তু এই মন খারাপ আর ডিপ্রেশনের মধ্যে মানে অনেক বড় ডিফারেন্স রয়েছে। প্রথম কথা হলো যে
ডিপ্রেশনের মানে আমাদের মধ্যে অনেকেই হচ্ছে যে ডিপ্রেশনে ভুগতেছি, কিন্তু হয়তো মনে করি যে আমরা মন খারাপ আছে ঠিক হয়ে যাবে। আবার অনেকে আছে যে যারা একটু অ্যাংশাস টাইপের, তারা একটু মন খারাপ হওয়াতেই ভাবতেছেন যে তার মনে হয় ডিপ্রেশন হয়ে গেছে। তো এই ব্যাপারটা, এই যে নর্মাল স্যাডনেস আর ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন, আমরা ডিপ্রেশনকে আমরা কেউ কেউ ক্লিনিক্যাল ডিপ্রেশন বলি, অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলি, হ্যাঁ, বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সবকিছুই বলা হয় বিষণ্ণতা আর কি, বাংলায় যেটা আমরা বিষণ্ণতা বুঝি। এটা হলো একটা মানসিক রোগ। আর স্যাডনেস, যেটা মন খারাপ, এটা হলো একটা ইমোশনাল রিয়াকশন, যে কোনো মানে ক্ষতির পরে বা প্রিয়জনের মৃত্যুতে বা বিভিন্ন দেখা যাচ্ছে যে কমন একটা যে আহ, এটা স্বাভাবিক। তো এই মন খারাপটাই যখন অনেক লম্বা সময় ধরে হয়, এবং এটা আমাদের মানে চিন্তাগত, আচরণগত, ইমোশনাল সবকিছুকে ইনভলভ করে, দেখা যায় যে একটা সময় হতাশার দিকে মানে বিষণ্ণতার দিকে নিয়ে যায়। এইটাই ধরা যাবে মূল পার্থক্য। আরেকটা হলো যেটা, যে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, মানে মন খারাপ নিয়ে মানুষ আমরা অনেকেই চলি, কিন্তু ডিপ্রেশনে দেখা যায় যে মানে বিষণ্ণতায় দেখা যায় যে মানুষের যে নর্মাল ফাংশনাল যে ক্যাপাসিটি, এইটা কমে যায়। দেখা যায় যে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারে না, হ্যাঁ, এসব কিছু কমে যায়। তো এইগুলাই আসলে মানে এইটার জন্য যদি আমরা ডিপ্রেশনের ক্রাইটেরিয়া গুলা বা এইগুলা একটু ভালোভাবে জেনে নেই, তাহলেই হয়তো আচ্ছা আমরা আচ্ছা। মন খারাপ করবো। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি জি। যদি একটু বলতেন যে কখন মানুষ বুঝবে যে সে বিষণ্ণতায় ভুগতেছে, মানে বিষণ্ণতা বা ডিপ্রেশনের লক্ষণগুলো আসলে কি কি? এটা হলো যে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, আপা বলি আমরা, ওরা মানে সবগুলা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারই কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিচ্ছে অনেক গবেষণার পর, অনেক ইয়ার পরে। এখন যেটা চলতেছে লেটেস্ট, যেটা ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, ডিএসএম-5 বলি। এই জি। ডিএসএম-5-এ প্রায় 13টার মতো ক্রাইটেরিয়া আছে, 9টার মতো ক্রাইটেরিয়া আছে। 9টার মধ্যে মিনিমাম 5টা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, এবং এইটা যদি ম- একটানা প্রায় মিনিমাম 14 দিনের বেশি থাকে এই ক্রাইটেরিয়া গুলা, তাহলে ধরে নিতে হবে যে উনি বিষণ্ণতা রোগে ভুগতেছেন। এক নাম্বারটা যেটা আমরা সবাই জানি, যে লো মুড, মানে একটা লম মানে দিনের প্রায় বেশিরভাগ সময়ই দেখা যাবে যে তার মন খারাপ থাকতেছে। এই মন খারাপটা দেখা যাবে যে তার কোনো কিছু ভাল লাগতেছে না। আর 2 নাম্বার পয়েন্ট হলো যে মানে কোনো কিছুতেই আনন্দ পাবে না। হ্যাঁ, আর আগে যে সমস্ত কাজে ভাল লাগতো, ওইগুলো আর ভাল লাগবে না। কারো হয়তো খেলতে ভাল লাগতো, খেলতে ভাল লাগবে না, বই পড়তে ভাল লাগতো, বই পড়তে ভাল লাগবে না, এটা একটা। আচ্ছা হ্যাঁ, hello। আরেকটা হলো যে তার আত্মবিশ্বাস কমে যাবে। ধরেন যে হোপলেস ভাবে যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার দ্বারা আগেও সবকিছু খারাপ হয়েছে, এখনো আর কিছু হবে না, মানে সামনে ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, জি। কারণ যে অতিরিক্ত মানে দুর্বলতা লাগবে, অল্পতেই টায়ার্ড লাগবে, কনসেন্ট্রেশন কোনো কিছু করতে পারবে না। আর কিছু বায়োলজিক্যাল সিমটম আছে, কারো কারো হচ্ছে যে খাওয়ার আহ চাহিদা বেশিরভাগেরই কমে যায়, কারো কারো বেড়ে যায়। ওয়েট লস হইতে পারে, ওয়েট গেইনও হইতে পারে। ঘুমের সমস্যাটা খুব বেশি দেখা যায়, বেশিরভাগেরই ইনসোমনিয়া হয়। দেখা যায় যে রাতে ঘুম আসতে দেরি হয়, অনেকে মাঝরাতে ঘুম ভেঙে যায়, ভেঙে গেলে আবার যে সেকেন্ড টাইম ঘুম আর আসতে চায় না। আর সকালবেলা ঘুম মানে দেখা যায় যে অনেক ভোরবেলায় ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না পুরা সকালে। দেখা গেল যে 3টা 4টার দিকে আর্লি মর্নিং অ্যাওয়াকেনিং বলি আমরা, এটা হয়। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আত্মহত্যার চিন্তা, বা আত্মহত্যার কেউ কেউ অনেকে অ্যাটেম্পটও নিয়ে যায় সিভিয়ার পর্যায়ে। এইগুলাই মোটামুটি মানে বিষণ্ণতার যে ক্রাইটেরিয়া গুলো আছে, আমি ফুল সিরিয়াল অনুযায়ী বললাম না, এইগুলাই মোটামুটি আর কি ক্রাইটেরিয়া, উপসর্গ যদি বলি এইগুলা থাকে। হ্যালো, হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা, তাহলে
এই, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। জি আচ্ছা, এই যে বিষণ্ণতা শুরু হয়, জি হ্যাঁ, এটা আসলে কেন শুরু হয়? আমি তো প্রথমেই বিষণ্ণ ছিলাম না বা ডিপ্রেশনে ছিলাম না। তো হঠাৎ জি। করে আমার ভিতরে ডিপ্রেশনটা আসলো। আমি এটাকে কিভাবে ফাইন্ড আউট করব যে কেন আসলো? এখন এবং মানে আমরা জি, আমরা যেটা ভাবি, যেটা কোনো একটা মানে ইনভায়রনমেন্টাল কজ, মানে ধরেন যে বাইরের কোনো কজ, কারো নিকট আত্মীয় মারা গেল, বা কোনো ব্যবসায় লস খাইলো, বা দেখা গেল যে মানে কোনো রিলেশন ছিল এগুলো ব্রেকআপ হইলো, বা অনেক কিছু আছে যে মানে একটা চাওয়া জিনিস, একটা রেজাল্ট আমার এক্সপেক্টেড ছিল, এসএসসি তে প্লাস পাওয়ার কথা পেলাম না, এইচএসসি তে পেলাম না, এইগুলার কারণে তো একটা ডিপ্রেশনের কজ আছে। আরেকটা যেটা হয় এন্ডোজেনাস ডিপ্রেশন, এটা কোনো কারণ ছাড়াই, মানে এটার যে কোনো ধরেন যে মানে বাহ্যিক ভাবে কোনো কারণ দেখা যাচ্ছে যে তার সবকিছু আছে, তার রেজাল্ট ভালো, তার বাবা মার সাপোর্ট ভালো, তার ফ্যামিলি ভালো, তার ফ্রেন্ড সার্কেল ভালো, সবকিছুর পরও একটা মানুষ হচ্ছে যে এই ডিপ্রেশনের যে ফিচার গুলা এটা হতে পারে। এটা আগাম বলা যাবে না, তবে ছোটবেলা থেকে এক একজনের কোপিং স্ট্র্যাটেজি কেমন, পার্সোনালিটি কিভাবে গড়ে উঠছে, এগুলা থেকে দেখা যায় যে। আর ডিপ্রেশন যেটা হয়, আর একটা হচ্ছে যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বা ক্রনিক একটা মানে আঘাতের ক্ষেত্রে দেখা গেছে যে কারো হচ্ছে ছোটবেলা থেকেই কোনো থ্যালাসেমিয়া বা এরকম রোগ, এই দেখা যাচ্ছে যে সবার, সব ছেলেরা খেলতেছে, পড়তেছে, সে তার দেখা যাবে যে একটা ক্রনিক একটা মানে আঘাত সহ্য করতে করতে ডিপ্রেশনে চলে যাইতে পারে। আগাম ভাবে বলা যাবে না। বাকি আহ, যদিও আমরা বাহ্যিক ভাবে দেখি যে বিভিন্ন বাহ্যিক কারণগুলোতে ডিপ্রেশন হয়, এই ছাড়াও কোনো কারণ ছাড়াও হতে পারে, যেটা এন্ডোজেনাস ডিপ্রেশন আমরা বলে থাকি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই বিষণ্ণতায় কোনো চিন্তাগত সমস্যা আছে কিনা? আচ্ছা, যেমন বিষণ্ণতা আহ, যেটা, হ্যাঁ, জি বলেন। জি, হ্যাঁ, বিষণ্ণতা যেটা চিন্তাগত প্রবলেম হয়, এখানে আমরা কগনিটিভ ট্রায়াড বলি, মানে একটা ত্রিভুজের মতো তিনটা জায়গায় সমস্যা হয়। একটা হচ্ছে নিজের সম্পর্কে আত্মবিশ্বাসটা চলে যায়, সে সবকিছুর জন্য নিজেকে দায়ী করে যে আমার জন্যই এটা, আমি খারাপ, আমাকে দ্বারা হবে না। নিজের সম্পর্কে সমস্ত নেগেটিভ থট গুলা আসে, যে আমার সাথে এইরকম হয়। সারাদিনে হয়তো আহ কোনো একটা মানে তার মন মতো কাজ হয় না, যে আমার সাথেই কেন সব সময় এরকম হয়, মানে একটাকে জেনারেলাইজ, মানে নিজের সম্পর্কে সব নেগেটিভ অ্যাটিটিউড আসে। আরেকটা হলো যে নিজের ভবিষ্যৎ সম্পর্কে সব সময় নেগেটিভ ধারণা দিতে থাকে, যে আমার দ্বারা কিছু হবে না, আমি কোনো কিছুতেই সাকসেস হতে পারবো না, লাইফে সাকসেসফুল হতে পারবো না, আমার ভবিষ্যৎ অন্ধকার, আমার মানে এই যে নেগেটিভ ভবিষ্যৎ সম্পর্কে নেগেটিভ আসে, আশেপাশের সবকিছু পরিবেশগত যে আহ, সবকিছু ইনভায়রনমেন্ট সম্পর্কে নেগেটিভ, এই তিনটা নেগেটিভ মানে থট আসে নিজের সম্পর্কে, নিজের ভবিষ্যৎ সম্পর্কে, আর নিজের চারপাশের যে পরিবেশ সম্পর্কে, এইটা সম্পর্কে নেগেটিভ যা হয়। এই তিনটার ফলে দেখা যায় যে আরো কোনো কিছুতে সে এনার্জি পায় না, কোনো কিছু করতে ইচ্ছা করে না। হ্যাঁ, দেখা যায় যে আরো ধীরে ধীরে গর্তে ঢুকে যায়। এটাই হলো আচ্ছা মেইনলি। আচ্ছা, তাহলে এখানে আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। জি যে প্রশ্নটা হলো যে এই যে নেগেটিভ চিন্তাগুলো আসতেছে, জি। তো এটা থেকে কি বের হওয়ার কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, কিভাবে বের এখন হবে হচ্ছে যে একজন? এ- এখন হচ্ছে যে মানে আমরা হচ্ছে যে বিষণ্ণতার ধরেন যে মানে সিভিয়ারিটি অনুযায়ী যদি আমরা মানে যেটা বেশি সিভিয়ার, আর একটা হলো কম সিভিয়ার, মাইল্ড মডারেট সিভিয়ার, মোটামুটি মোটা দাগে এরকম ভাগ করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে মাইল্ড টু মডারেট কেস গুলাতে দেখা যায় যে অনেক সময় ওষুধ লাগে না, কোনো ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট যেটা বলি, মানে ডিপ্রেশনের এন্টি যেগুলা ওষুধ করা হয় এগুলাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট বলে, যেগুলা মানে বিষণ্ণতাকে দূর করার সাহায্য করে। অ্যান্টি ডিপ্রেসেন্ট সাধারণত মাইল্ড টু মডারেট কেসে লাগে না, তাকে নর্মাল কাউন্সেলিং প্লাস হচ্ছে যদি একটু মানে আশেপাশের যে লোকজন, বন্ধু বান্ধব, বাবা মা, এনাদের যদি সাপোর্ট ভালোভাবে পায়, তাহলে দেখা যায় যে আহ, ওষুধ লাগে না, ওষুধ ছাড়াই ভালো হয়।
আর সিভিয়ার কেজে দেখা যায় যে যখন তার একেবারেই বিষণ্ণতার চরম আত্মহত্যার চিন্তা আসতেছে, এ সমস্ত ক্ষেত্রে আমরা আগেই কাউন্সেলিং বা এই সাপোর্ট গুলাতে কাজ করে না, অবশ্যই তাকে ওষুধের সাহায্য নিতে হয়। এবং সাথে সাথে ওষুধ দিয়ে মানে ওষুধ শুরু করার সাথে সাথেই আমরা কাউন্সেলিং বা করি না, কারণ ওই পর্যায়টা এমন থাকে তখন কাউন্সেলিং করলেও ওগুলাও তার কাছে বোঝা মনে হয়, এবং ওটা আরো তাকে বিষণ্ণতার দিকে নিয়ে যেতে পারে। তো এই জন্য মানে এইটার মানে আসলে আমরা যে মানে যার বিষণ্ণতা রোগ হয়েছে তার তীব্রতা অনুসারে, তীব্রতার মাত্রা অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট টা হবে। আর এটার চিকিৎসা নিলে মোটামুটি অনেক মানুষ ভালো আছে, এবং দেখা গেছে খুব লাইফ থ্রেটেনিং আত্মহত্যার একবারে অ্যাটেম্প নিছিল, এরকম অবস্থাতেও থেকেও দেখা যাচ্ছে যে উতরে সে ভবিষ্যতে সারা জীবন একটা ভালো কিছু করছে। আচ্ছা, আচ্ছা। এরকম কোন সফল মানুষের গল্প কি আপনার জানা আছে? মানে আপনার তো অবশ্যই জানা আছে, আমাদের হ্যাঁ, যদি হ্যাঁ। একটু বলতেন। না, এখন হচ্ছে যে ধরেন যে সফল সফলতা তো ধরেন যে একজন হয়ে গেছে তারপরে আর কি, বাকি আমরা মানে ডেইলি লাইফে আমাদের ধরেন যে হসপিটালাইজ পেশেন্ট গুলা, প্লাস হচ্ছে যে আমাদের আউটডোরে, বিএসএমওর আউটডোরে যে সমস্ত বিষণ্ণতা রোগী নিয়ে আসে, এরা দেখা যায় যে মানে খুব মানে ভালো গেট আপ টেট আপ নিয়ে আসছে। দেখা যাচ্ছে যে তার মধ্যে সে এত বিষণ্ণতা, তার আত্মহত্যার চিন্তা আসে। দেখা যাচ্ছে অনেক মহিলা আসে যাদের স্বামী খুব মানে সমস্যা। তো সবকিছু মিলে দেখা যায় যে আত্মহত্যা হয়তো বা ধার্মিক যে কারণটা, এটাই আমাদের দেশে আমার কাছে মনে হয়েছে যে মানে আত্মহত্যা মহাপাপ, বা এই যে একটা কনসেপ্ট আছে আমাদের রিলিজনে, এটা অনেক বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমরা পাই, যারা শুধুমাত্র এইটা কারণেই আত্মহত্যা করে না। যে আত্মহত্যা বলে যে স্যার, আত্মহত্যা যদি মহাপাপ না হইতো বা আত্মহত্যা যদি নিষেধ না থাকতো তাহলে আমি করতাম। তো এই সমস্ত মানে এনাদেরকেই যখন আমরা ওষুধ দিয়ে ফলো আপে আসতে বলি 2-3 সপ্তাহ পরে বা 1 মাস পরে বা 6 মাস পরে, তো তারা আলহামদুলিল্লাহ মানে তাদের যে মানে সবকিছু দিয়েই তাদের ফুল মানে চোখে মুখে প্রকাশ পায় তাদের আনন্দ, তাদের অবস্থার পরিবর্তন। বাকি সফলতাকে তো অনেক অনেক ভাবে মানে আমরা ইয়া করতে পারি, আহ, সংজ্ঞায়িত করতে পারি। তো ওইভাবে স্পেসিফিক আমি এই মুহূর্তে বলতে পারতেছি না উদাহরণ, কিন্তু এটা আচ্ছা, অহরহই হয় বহুত মানুষ। জি। আচ্ছা। ভাইয়া, আপনি একটু আগে একটা কথা বললেন যে জি। এক এক ধরনের মানুষের সমস্যা থাকে যে জি। সে সবকিছুকেই নিজের মতো করে নেয়, জি। জেনারেলাইজ করে আর কি। জি। জি। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্ট কি? এবং সে যদি বাসায় থেকে এই ট্রিটমেন্টটা নিতে চায় আর কি, কারণ আচ্ছা, আচ্ছা। সবার পক্ষে সম্ভব হয় না আপনাদের কাছে যাবে। জি। বিশেষ করে এখন আমাদের গার্ডিয়ানরা, কারো যদি জি। জ্বর হয়, কারো যদি মাথা ব্যথা হয়, তাহলে এগুলো কি খুব গুরুত্ব নেয়, গুরুত্ব জি। দিয়ে এগুলো চিকিৎসা করায়। কিন্তু একটা ছেলে যখন সে জি। বিষণ্ণতায় ভুগতেছে, তার কিছুই ভালো লাগতেছে না, এই জিনিসগুলো আমরা কেউই কিন্তু গুরুত্ব দেই না। বাবা মা জি। বলেন, জি। জি। হ্যাঁ, বড় হ্যাঁ, হ্যাঁ। ভাই বোন বলেন, আবার পাশের আমাদের বন্ধু বান্ধব বলেন, কেউ একজন ডিপ্রেশনে জি। যদি ভোগে তাহলে আমরা তাকে খুব ছোট করে দেখি। আরে দেখ, ও তো ভালো না, কি জি। করতেছে না করতেছে, পাগলামি করতেছে। কিন্তু কেউ যে তার পাশে থেকে এবং তার দুঃখগুলো শুনে তাকে জি। একটু হেল্প করবে, এই ধরনের মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়। জি। তো জি। জি। এই সম্পর্কে আপনি একটু বলেন যে আপনাদের হ্যাঁ, কাছে যদি হ্যাঁ। কেউ নাও যেতে পারে, প্রাথমিক আচ্ছা, আচ্ছা। অবস্থাটা কিভাবে সে আচ্ছা, আচ্ছা। আশেপাশের মানুষ জি, থেকে জি। হেল্প নিবে এবং আশেপাশের মানুষ তাকে হেল্প করবে? জি ভাইয়া। হ্যাঁ, 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 খুব ভালো কথা বলছেন। আমরা তো আসলে ধরেন যে যখন সাইকিয়াট্রি সাবজেক্টই ছিল না, বা এই এর আগেও তো মানুষ ডিপ্রেশনে পড়ছে এবং এখান থেকে কেটে উঠছে। ব্যাপারটা হলো যে আমরা আশেপাশের মানুষের মধ্যে আমাদেরকে বন্ধু সিলেক্ট করতে একটা বড় ফ্যাক্টর। এখন আমাদের আব্বা আম্মা যারা, তাদের প্যারেন্টিং কেমন, সেটা আমার জন্য কি হবে, আমার আব্বা আম্মা আমাকে সঠিক প্যারেন্টিং অনুযায়ী মানুষ করছে কিনা, এটা তো আমার হাতে না। আমরা যেটা বলি মানে সবচেয়ে বড় কথা একটা মানে আমাদের আহ, মানে আমাদের মাথার মধ্যে সেট করে নিতে হবে। আমরা যেরকম ধরেন যে ফেসবুকে বা একটা মানে যে কোনো একটা যে লাইফ দেখতেছি সবার, এটা হচ্ছে যে একটা ভাষা ভাষা চিত্র।
তো এইটা দেখে আমাদের মনে হইতে পারে যে সবাই খুব সুখে আছে, সবাই খুব ভালো আছে, লাইফটা একেবারেই স্মুথ। তো স্মুথ লাইফ এই দুনিয়াতে কারো নাই। লাইফটা খুব ডিফিকাল্ট। ওই যে আমরা পড়ি না যে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবনটা ফুল সজ্জা নয়। তো এই জি, জিনিসটা আমাদের প্রত্যেকের মাথায় সেট করে নিতে হবে যে জীবনটা কঠিন। এটা এখানে এই দুনিয়াটা পরীক্ষারই জায়গা, তাই না? এটা জি, পরীক্ষার জি, জন্য আমরা তো মন চাহে জিন্দেগি তো জান্নাতে পাবো। এখানে কষ্ট, এখানে আল্লাহর হুকুম মানা কষ্ট, ও বান্দার হক আদায় করা কষ্ট, এই সব কিছুর মধ্যে ব্যালেন্স করাটা আমাকে আগে ধরেই নিতে হবে, আমার মাথায় আগে সেট করে নিতে হবে যে লাইফটা কঠিন এবং সবাই এই কঠিনের বিভিন্ন স্তরে আছে। আমি যেটা ফেসবুকে বা আমি যে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলো দেখতেছি, এগুলা জি, হচ্ছে যে একটা মানে সবার হচ্ছে যে একটা মানে ভালো ভার্সনটা আমরা দেখতেছি। মানে আমি চাই যে আমাকে ইসলামী মতো করে ইয়া করতে, আমি ওই সমস্ত জিনিসগুলাই শেয়ার করতেছি। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি যে দেখা যাচ্ছে অনেক অন ইসলামী জিনিসপত্রের সাথে জড়িত আছি, এগুলো আমি ওখানে হাইলাইট করতেছি না। যে আবার মানে এই জিনিসগুলো হলো যে আমরা যে সবার কাছে দেখতেছি, সে সবার সাথে যদি তুলনা করতেই যাই, এমনি তো আমাদের মানে যেটা আছে যে একটা মানে হাদিসেই সম্ভবত আছে যে দুনিয়ার ব্যাপারে দুনিয়ার ব্যাপারে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হাসিলের জন্য আহ, নিচের লোকদেরকে দেখতে হবে। আমার 2 তলা বাড়ি আছে, আমি যদি 10 তলা বিল্ডিং এর প্রতিবেশীর দিকে তাকাই তো সবসময় আমার ডিপ্রেশন কাজ করবে যে কবে 3 তলা দিব, কবে 5 তলা হবে, কবে 10 তলা হবে। কিন্তু আমি যদি আমার আরেক পাশে যে এক প্রতিবেশীর যে ঘরের চালা দিয়ে পানি পড়ে, ওটা দেখতে হবে এই ক্ষেত্রে, যে দুনিয়ার ক্ষেত্রে যে আমরা যারা আমার চেয়ে আরো কষ্টে আছে এদেরকে দেখবো। আর দিনের ক্ষেত্রে তো আমরা বলি যে যারা আমার আমলের লাইনে আগায় আছে। তো এইটা একটা বড় ফ্যাক্টর যে আমাকে প্রথমে ধরে নিতে হবে যে জীবনটা কঠিন, সহজ না। আমরা যদিও বহুজনকে দেখি যে খুব সহজ সহজ, কিন্তু তার মধ্যেও আছে যেগুলো ব্যক্তিগত খবরগুলো আমরা জানি না। 2 নম্বর কথা হলো যে মানে কৃতজ্ঞতা, আল্লাহর কাছে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার জন্য যে আমি ভালো আছি। অন্যদের মানে আমার চেয়েও যাদের খারাপ, ওই যে একজনের জুতা ছিল না এই দুঃখ ছিল, একজনের পা নাই এটা দেখে তার ওই দুঃখটা কেটে গেছে। তো ব্যাপারটা এরকমই। আর 3 নাম্বার হলো যেটা বন্ধু সিলেকশন। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, সবাইকেই যদি আমি গণহারে আমার মনের কথাগুলো বলতে থাকি, তো দেখা যাবে যে অনেকে অনেক কথা বলতে পারে, যে কারণে হয়তো আমার আত্মহত্যার চিন্তা ছিল না বা আত্মহত্যা হালকা হালকা চিন্তা আসতেছিল, দেখা গেল যে আমি অ্যাটেম্প্ট নিয়ে ফেললাম। তো এই জন্য যদি বাবা মা মানে বুঝবান হয়, অনেক ক্ষেত্রে অনেক বাবা মা আছে যারা ওই পরিমাণ বুঝ রাখে যে ছেলের বয়সন্ধিকালের সময়গুলা যে সাইকোলজিক্যাল যে অ্যাক্টিভিটি গুলোর মধ্যে যায়, রিয়েকশন গুলা, ইমোশনাল যে ইমব্যালেন্সের মধ্যে যায়, এই সময়গুলোর যদি বোঝে, তাহলে বাবা মার কাউকে তার মতো করে সাজায় বলতে পারে। আর যদি না পারে, তাহলে হইতে পারে তার কোনো বন্ধু যে তার কথাগুলো অন্য কাউকে শেয়ার করে না, তাকে ভালো সাজেশন দিবে। অথবা মানে এটা হচ্ছে যে নিজেকে সিলেক্ট করে নিতে হবে যে আমার এরা হইলো আমার বিশ্বস্ত, যারা আমাকে এইখান থেকে আমি খাদে পড়ে গেছি তুলে নিবে। বাড়িতে থেকে বলতে গেলে এইগুলাই অনেকটা। আর বাকি হচ্ছে যে আহ আর যেগুলা কমন ধরেন যে বলা যায়, এগুলা তো আসলে তার সবার জন্য বাড়িতে থাকাটাও রিস্কি। তার যদি মনে হয় যে হালকা মানে ডিপ্রেশনের ক্রাইটেরিয়া গুলোর মধ্যে অল্প স্বল্প, কিন্তু কখনো যদি সে দেখে যে না আমার মধ্যে আমার হেল্প নেয়াই দরকার। মানে ছেলেরা করি কি, আমরা বিষণ্ণতাকে একটা কাপুরুষিত ভাব মনে করি যে আমি বিষণ্ণ কেন থাকবো বা আমি মন খারাপ হবে, পুরুষ মানুষের আবার মন খারাপ হয় নাকি, আমি তো ছেলে। ব্যাপারটা এরকম না। আমার যদি আসলেই আমি ডিপ্রেশন ডিপ্রেশন হলে দেখা যাবে যে আমার সবকিছুতেই দেখা যাবে যে আমি আগে পড়া মনে রাখতে পারতাম, এখন পড়া মনে রাখতে পারতেছি না। এ- এর মানে এই না যে আমার মেমোরি লস হয়ে গেছে বা আমার ব্রেন কমে গেছে, বরঞ্চ আমি কনসেন্ট্রেশন দিতে পারতেছি না বা আমি ওই মেন্টাল প্রেসারে থাকার কারণে এগুলো নিতে পারতেছি না। তো দেখা যাবে যে আমার প্রোডাক্টিভিটি সবগুলাই অনেক কমে গেছে। তো এই জন্য যখন মনে হবে যে অল্প স্বল্প, তখন তো আমরা ভালো ভালো বই পড়ে, হ্যাঁ, যদি কোনো হুজুর মসজিদের ইমাম বা এরকম ভালো কোনো সঙ্গ পাওয়া যায় বা বন্ধুদের মধ্যে বা বাবা মার মধ্যে, এনাদের সাথে হেল্প নিতে পারি। আর আর যদি বেশি হয় তাহলে হয়তো মানে
বাবা মাকে বলেই হোক বা এমন কোনো বন্ধুকে বলেই হোক, মনোরোগ বিশেষজ্ঞ বা কমপক্ষে একজন এমবিবিএস ডক্টরের কাছে গেলেও হবে। আচ্ছা আচ্ছা, এখানে ভাই একটা গুরুত্বপূর্ণ কথা মাঝখানে বলেছিলেন। জি। তো এটা গতকাল আমাকে একজন প্রশ্ন করেছিল জি ভাই। যে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। অনেক কিশোর আচ্ছা। এমন হয় যে একটা সময় যাওয়ার পরে পড়াশোনায় সে মনোযোগ দিতে পারতেছে না। জি। তো এই ক্ষেত্রে কি কিছু বলবেন আমাদেরকে? হ্যাঁ, এখন পড়াশোনায় মনোযোগ তো ধরেন যে আমাদের যে মানে পড়াশোনার যে সিস্টেম বা আমরা এক এক ধরনের পড়াশোনায় করে আসছি, এখন যদি হয় যে উনি আগে থেকেই মনোযোগ দিতে পারতেন, এখন পারতেছেন না, তাহলে কারণটা খুঁজে বের করতে হবে যে আসলে কারণটা কি। আর দুই নাম্বার কথা হলো যে মানে পড়াশোনার যে লক্ষ্যটা স্থির রাখতে হবে। And পড়াশোনা করে আসলে আমি চাচ্ছিটা কি, এটা যদি ঠিক করতে পারি, উদ্দেশ্যটা যদি ঠিক করতে পারি, তাহলে মনোযোগ রাখা সহজ। আর দুই নাম্বার কথা হচ্ছে যে আহ, যে ডিস্ট্রাকশন গুলা, যে সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুক বলেন, এই যে আমি একটা পোস্ট দিলাম, কয়জন লাইক করলো, কমেন্ট করলো, এইগুলাতে যদি থাকি, কন্টিনিউয়াস যদি থাকি, তো তাহলে দেখা যাবে যে আমি আহ, পড়াশোনাতেও মন দিতে পারবো না, নামাজেও মন দিতে পারবো না, কোনো কিছুতেই মন দিতে পারবো না। তো এই কনসেন্ট্রেশনের ব্যাপারটা হলো যে আহ লক্ষ্যটা স্থির করা দরকার। আর অল্প সময় পড়া হলেও মনোযোগের সাথে পড়া উচিত। এক একজনের পড়ার স্টাইল এক এক রকম, এটা তো অনেক লম্বা আলোচনা। আহ, কিন্তু নিজেকে ঠিক করে নিতে হবে আর কি। জি, আসলে অনেক একটা অনেক কথাই আরেকটা শোনা হলো যে, হয়। জি জি জি, বলেন। হ্যাঁ, আরেকটা হলো কনসেন্ট্রেশন লস হওয়ার জন্য যে এই যে মানে হতাশা বা বিষণ্ণতাটা একটা খুব বড় একটা কারণ। দেখা যাচ্ছে যে আহ, আমাদের যেখানে যে এই গ্রুপের যারা যে সমস্ত ভাইয়েরা আছে, অনেকের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন বদ অভ্যাস আছে। এগুলা হয়তো দিনের বুঝ পাইছে, বা এগুলা যে খারাপ, এগুলো যে ঠিক না, এতদিন জানে নাই। তো এই সময় একটা হতাশা কাজ করে, যে এই যে নেগেটিভ যে ব্যাপারগুলা, তখন এগুলা চিন্তা করতে যেই আসলে কনসেন্ট্রেশন করতে পারে না, যে আমার তো ভবিষ্যৎই নাই। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে মানে ইন্ডিভিজুয়াল একটু জাজ করা লাগবে। আপনি যার সাথে কথা, যিনি আপনার কাছে পরামর্শ চায়, তার একটু হালকা যদি হিস্ট্রিটা নিয়ে নেন, ওই হিসাবে পরামর্শ দিতে পারলে সহজ। আর ইন জেনারেল ধরেন যে বলতে গেলে এক একজনের জন্য এক একটা অ্যাপ্লাই হবে। আচ্ছা আচ্ছা, এটা খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন যে আমরা যখন গ্রুপে কাউকে হেল্প করি তার কাছ থেকে যেন একটু ডিটেলস নেই। জি জি জি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। জি। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন, প্রশ্নটা মনে হয় দেখতে পাচ্ছেন, যে আমার কিছু ভালো লাগে না, সবকিছু বিরক্ত লাগে, সাহায্য করবেন দয়া করে। আচ্ছা। এটা তো মানে একটু বেশি ছোট হয়ে গেছে কোশ্চেনটা। কিছু ভালো লাগে না, এটা হচ্ছে যে এখন আপনার বয়স কত এটা জানা দরকার। এটা কতদিন থেকে ভাল লাগে না, ছোটবেলা থেকেই ভাল লাগে না, নাকি ইদানিং ভাল লাগতেছে না? আহ, ধরেন যে এই যে বিরক্ত লাগে, বিরক্ত লাগাটাও কিছু ভালো না লাগা, বিরক্ত লাগা, এটাও বিরক্ত লাগাটাও কিন্তু ডিপ্রেশনের, হতাশার, বিষণ্ণতার একটা ক্রাইটেরিয়া হতে পারে। এই ক্ষেত্রে আহ মানে যেটা হইতে পারে, এখন তো আর ডিটেলস কি শোনা যাবে ভাইয়া? আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন আপনি একটু ডিটেলসটা যদি বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আপনার বয়সটা, আপনার হচ্ছে যে আহ, কতদিন থেকে এই সমস্যাটা, এগুলা জানলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, এখন হয়তো আমরা তো উনি আবার ইয়া করতেই সময় লেগে যাবে। যেটা আচ্ছা হইতে আচ্ছা পারে আপনার হচ্ছে যে যদি রিসেন্টলি হয়, রিসেন্টলি এরকম হচ্ছে, তাহলে হয়তো বুঝতে হবে যে এখানে কোনো কারণ আছে। কি কারণে হচ্ছে না, এটা বের করা দরকার। যে আসলে আমরা প্রত্যেকটা জিনিসের সাইকোলজিক্যাল যে কোনো ডিজিজ বা ইয়ার ক্ষেত্রে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হলো যে প্রিডিসপোজিং ফ্যাক্টর, পারপেচুয়েটিং ফ্যাক্টর, আর একটা হচ্ছে যে মানে তিনটা ফ্যাক্টর। একটা হচ্ছে যেটা সবসময় মেনটেন করতেছে তার সমস্যাটা, আর একটা হচ্ছে যে তার ভবিষ্যতে তার প্যারেন্টাল প্যারেন্টিংটা কেমন ছিল, হ্যাঁ, ছোটবেলা থেকেই সে কিভাবে বড় হয়েছে, ছোটবেলায় কোনো অ্যাডভার্স হিস্ট্রি আছে কিনা। এই সব কিছু মিলেই আসলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছি যে আসলে তার কি কারণে এরকম হচ্ছে।
আর যদি একেবারেই দেখা যাচ্ছে যে বেশি বিরক্ত লাগে, কোনো কিছু ভাল লাগতেছে না, এখানে একটা পার্সোনালিটি সমস্যাও দেখা দিতে পারে। এখন বয়সটা অনুযায়ী আসলে এই মানে কোশ্চেনটা মানে অনেক দিকে যায়। সাইকিয়াট্রির অল্প দিলে দেখা যাচ্ছে অনেক দিকে চলে যায়, এবং এক একটা দেখা যাচ্ছে যে অনেক বড় বড় আলোচনা। এই জন্য আহ এটুকে আর কি বলা যায়, আপনি বরঞ্চ ভালো হয় যদি কোনো আহ সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেন। এখন অনেক ডাক্তারই হচ্ছে যে অনলাইন কাউন্সিলিং করাচ্ছেন, অনলাইন আমাদের পিজি, তারপরে ইয়ার। আর এখন এটা আমার মনে হয় যদি আপনি নিজের মধ্যেই এই সমস্ত জিনিসগুলা দূর করতে পারেন, ভালো। আর যদি দেখা যাচ্ছে না একেবারেই আপনার ফুল লাইফ স্টাইলে আপনার বন্ধু বান্ধবরা আপনার সম্পর্কে বলতেছে যে আপনার মেজাজ খিটখিটে হয়ে গেছে, আপনার মানে কেমন যেন হয়ে গেছে, তাহলে আপনার মনে হয় যে পরামর্শ নেওয়া দরকার। আচ্ছা, তাহলে এখানে আপনি একটা কথা বলেছিলেন যে একদম ছোট থাকতেই অনেকের এই সমস্যাটা হয়, জি, যেমন আমার কিছু ভালো লাগে না, এই সমস্যাটা জি, একদম ছোট থাকতেই হয়। জি, জি। তো এই ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে চিকিৎসা করেন? এ- এখন তো মানে এক একজনের চিকিৎসার ধরন এক এক রকম। এখন মানে আমরা চিকিৎসাগুলো ফুল ইন্ডিভিজুয়াল স্পেসিফিক করি। এখন কারো কিছু ভাল লাগে না, সে হচ্ছে যদি দেখি যে ছোটবেলা থেকেই সে বাপের এক ছেলে সোনার চামচ দিয়ে হয়েছে, সাইকেল চাইছে সাইকেল পাইছে, মোটরসাইকেল চাইছে মোটরসাইকেল পাইছে, এখন গাড়ি চাইতেছে, বিএমডাব্লিউ চাইতেছে। তো তার ওই বিএমডাব্লিউ না পাইলে ভাল লাগতেছে না। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে তাকে একটু কষ্টের সম্মুখীন করানো। এখানে দেখা যায় যে বাবা মার একটা বড় ভূমিকা আছে। এক্ষেত্রে আমরা মানে যার সাথে কথা বলি তার বাবা মাকেও তার ফ্যামিলিকেও ইনভলভ করা দরকার। মানুষের সব চাহিদাই যদি কেউ পূরণ হইতেই থাকে, তো সে তো না পাওয়াটা কি জিনিস এটা বুঝবে না। দেখা গেল যে তার একটা মেয়েকে ভাল লাগলো, সে কোনোদিন হয়তো তাকে প্রপোজ করলো, দেখা গেল যে সে না করে দিল। তো এটা সে মেনে না নিতে পারলে ডিরেক্ট সুইসাইড বা ডিরেক্ট কোনো খারাপ কিছু করে ফেললো। মানে এই ছোটবেলার যে ইয়াটা, মানে আসলে সবকিছুই যে বাবা মা দিয়ে দেয় অনেক সময়, এটা অনেক বড় ভুল। সব চাহিদাই যদি পূরণ করে, তাহলে দেখা যায় যে পরবর্তী জীবনে তার হেল্প মানে সে কোনো কিছু না পেলে ওইটা আর টলারেট করতে পারে না। এই জন্য ছোটবেলার এই জিনিসগুলা আর আমাদের কাছে যখন একজন আসে ছোটবেলায় যা হয়েছে হয়েছে, এটার ক্ষেত্রে তো আমরা কিছু করতে পারি না। তবে ওই যে লাইফের মিনিং খোনার মানে লাইফের যাতে তার মিনিংটা লাইফের মিনিং একটা দেওয়ার চেষ্টা করা। প্লাস হচ্ছে যে আমরা ঢাকায় থাকলে অনেকে বলি যে আপনি একটু পঙ্গু হাসপাতালটা ঘুরে আসেন, ঢাকা মেডিকেল ঘুরে আসেন, ওখানকার রোগীদেরকে একটু দেখে একজন করোনার কারণে এখন বলতেছি না, বাকি অন্যান্য সময় বলা হয়তো যে আপনি একটু ঘুরে আসেন, যে আপনাকে আল্লাহ তাআলা কত ভালো রাখছেন। মানুষ যে বিছানার মধ্যে কাতরাইতেছে, ভালো ভালো মানুষ, হাত পা এই যে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে কতজনের কত পোড়া যাচ্ছে শরীর, কি যে প্রচন্ড কষ্ট। তো এইগুলার এগুলার যখন কষ্টটা আমি একটু উপলব্ধি করতে চাবো, তখন দেখা যাবে যে আমার যে কিছু ভালো লাগে না, এই সমস্যা অনেক ক্ষেত্রেই দূর হয়ে যায়। জি ভাই। আচ্ছা, এখানে ভাইয়া আরেকটা প্রশ্ন আসছে, জি, যেমন একজনের যে ভবিষ্যৎ নিয়ে খুব শঙ্কায় আছে। জি। এই যে ভাইয়া পোস্টটা একটু দেখেন, কমেন্টটা একটু আচ্ছা, দেখেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওনার কাছে সব সময় মনে হয় যে আমি ভবিষ্যতে সুখী হব না, ভালো জব পাবো না, অসুখ বিসুখ হবে, জি, স্ত্রী জি, জি, সন্তান জি। ভালো হবে না, স্ত্রীর চাহিদা পূরণ করতে পারবো না, আর রেগে গেলে যে আর রেগে গেলে বা কেউ কিছু করলে যা আমি প্রত্যাশা করিনি সেটা করলে হতাশ জি। হয়ে যাই। জি ভাই। আচ্ছা, আচ্ছা। এক্ষেত্রে হচ্ছে যে মানে দেখা যাচ্ছে যে উনি ওনার বয়স কত বলেন নাই, তো মনে হচ্ছে আনমেরিড, এবং মানে আহ, এখনো জব পান নাই, এখনো অসুখ বিসুখ ওনার হয় নাই, ওনার স্ত্রীও হয় নাই, সন্তানও হয় নাই। বোঝা যাচ্ছে স্ত্রীর চাহিদা তো বহুত পরে। তো উনি দেখা যাচ্ছে যে সবকিছু অনেক আগে থেকেই চিন্তা করতেছেন। এক্ষেত্রে চিন্তাবাতিক রোগ যেটা ওয়াসওয়াসা, যেটা ওয়াসওয়াসা রোগ, যেটা ওসিডি আমরা বলি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে দেখা যায় যে একটা চিন্তায়
দেখা যাচ্ছে যে একটা চিন্তা আসলো, ওইটারই চিন্তার ডালপালা গজাইতে গজাইতে সারাদিন চলে গেছে। আর পড়তে বসছে, পড়ার মধ্যেই একটা চিন্তা আসছে, ওইটাতেই ঢুকে গেছে। তো ওইটা যদি হয় তাহলে হচ্ছে যে ওটা ওসিডি লাইনের ট্রিটমেন্ট। আর একটা হইতে পারে যে ওনার অ্যাংজাইটি, জেনারেলাইজড অ্যাংজাইটি, যে মানে বা অ্যাংজাইটি ডিসঅর্ডার, যে উনি সবকিছু নিয়েই চিন্তা করে যে এটা আমার কি হবে, এটা কি হবে। তো যদি এইরকম হয় তাহলে হচ্ছে যে তাকে আমরা এই ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রগুলাতে একটু ধরেন যে মানে আসলে মানে আমরা যদি চিন্তা করি, মানে ধরেন যে মানে দিনের যদি একটু হলেও বুঝ থাকে বা আল্লাহ তাআলার উপর ভরসা থাকে, তাহলেই কিন্তু দেখা যায় যে এই সমস্যাগুলোর অনেক কিছুই কমে আসে। যদিও আমরা এক একজনের ইমানের লেভেল আর এক এক রকম আমাদের। আর মানে চিন্তার যে এইগুলো তো আমরা আসলে নিজে নিজেই ইয়া করি না, নিজে নিজে ইচ্ছা করেই করি না। এক্ষেত্রে মানে আমরা চাপায় দিতে পারি না যে আপনার দিনের বুঝ কম বা আল্লাহর উপর ইয়া কম। বরং এটা হইতে পারে, এটা এক একজনের মানে মানসিক ওই যে আমরা বললাম যে এই বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, এগুলোর উপরই চিন্তার ধরন এক এক রকম। তো আমার যেটা মনে হয় যে উম আল্লাহ তাআলা আপনাকে যেটা রাখছেন এটার উপর শুকরিয়া আদায় করতে থাকেন। হ্যাঁ। আর যদি দেখা যায় যে আহ, এই সমস্ত ক্ষেত্রে ব্রেদিং এক্সারসাইজ আমরা বলি, যে প্রতিদিন সকাল বিকাল যে শ্বাসের একটা ব্যায়াম আছে। ধরেন যে ধীরে ধীরে নিঃশ্বাস নিবে, ধীরে ধীরে ছাড়বে, 5 মিনিট 10 মিনিট করে করে যদি প্র্যাকটিস করা হয়, যখন বেশি খারাপ লাগবে এই ইয়াগুলা করা হয়। আর আসলে কমেন্ট গুলা থেকে তো পুরাপুরি একজনের চিত্র বোঝা যায় না। দেখা যায় যে মানে আমাদের সাইকিয়াট্রিক ওষুধগুলা খুব ইন্টার রিলেটেড। মানে একই সিমটম দেখা যাচ্ছে যে দুই একটা ক্লুর কারণে দেখা যাচ্ছে অন্য একটা অসুখে যাচ্ছে আর এটা আরেক দিকে যাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে আমার মনে হয় যে আপনি বর্তমানে থাকার চেষ্টা করেন। হ্যাঁ, এই 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 সমস্ত ক্ষেত্রে আমরা অনেক সময় মাইন্ডফুলনেস ট্রেনিংও করায় থাকি। যে ক্ষেত্রে যে আমরা যে নামাজের মধ্যে থাকি না, নামাজের মধ্যে কি আমরা আল্লাহর সামনে দাঁড়ায় আছি, আল্লাহর সামনে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, এইভাবে যে নামাজের, যে আমি সিজদা করতেছি, আমি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আযীম বলতেছি। এই সমস্ত ক্ষেত্রে যে আমরা আল্লাহর সামনে যে থাকার যে মাইন্ডফুলনেস, বর্তমানে থাকার চেষ্টা করি। তো এই সমস্ত ক্ষেত্রেও হচ্ছে যে আপনার মানে চেষ্টা করেন বর্তমানটাকে ভালো করার জন্য। ভবিষ্যৎ আমার আপনার হাতে না, আমরা জানি না ভবিষ্যতে আমরা বাঁচবো কিনা। সেক্ষেত্রে আমরা যদি সবকিছু নিয়ে চিন্তা করি, দেখা যাচ্ছে যে বেশি চিন্তা করলে আপনার লাভের থেকে লাভ কিছুই হবে না। কিন্তু দেখা যাবে যে মানে আপনার যেটুকু হওয়ার কথা ছিল শুধুমাত্র বর্তমান নিয়ে আচ্ছা। চিন্তা করে, বেশি চিন্তা করে দেখা যাবে যে আরো খারাপ হবে। জি ভাই। জি। আচ্ছা ভাই, এখানে আপনি খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন যে ওনাকে বর্তমানে থাকতে হবে। যেমন জি। উনি বিয়ে করে নাই, ওনার এখন জবের সময়ও হয় নাই, অথচ উনি জি। আগে থেকেই টেনশন করতেছে। জি। জি। তো জি। এটা খুব যে আমাকে বর্তমানে থাকতে হবে এবং হ্যাঁ। পরবর্তীতে আল্লাহর যে তাকদীরের উপরে বিশ্বাস, হ্যাঁ। সেটা থাকতে হবে। জি। আচ্ছা, আর আরেকটা আপনি বললেন যে শ্বাসের একটা ব্যায়াম আছে, জি। ওইটা কি একটু এটা বিস্তারিত বলবেন? এটা হচ্ছে যে ব্রেদিং এক্সারসাইজ। এটা হচ্ছে যে আমরা যদি ব্রেদিং এক্সারসাইজ, এখন তো কোভিড সিমটমের কারণে ব্রেদিং এক্সারসাইজ যেটা বলে, মোটামুটি এইটাই। এটা আমরা হচ্ছে কি মানে ধরেন যে বিশেষ করে অ্যাংজাইটি রোগীদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ দেয়। যে এটা আমরা সবাই করতে পারি, প্রত্যেকেই। যেমন ধরেন যে সকালে 5 মিনিট বা 10 মিনিট, রাতে 5 মিনিট বা 10 মিনিট। আমরা বলি যেটা যে কোনো একটা নিরিবিলি পরিবেশে, ধরেন যে মোবাইল সাইলেন্ট করে বা বন্ধ করে বা ডিস্ট্রাকশন যাতে না হয়, এই সময় এইরকম একটা পরিবেশে, হইতে পারে আমি চেয়ারে বসে করতে পারি অথবা বিছানায় শুয়ে করতে পারি। এক্ষেত্রে আমি যেটা করব, যে নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিব। এই শ্বাস নেওয়াটা খুব ধীরে এবং লম্বা হতে হবে। শ্বাস নেওয়ার পর সাথে সাথে ছেড়ে দিব না, কিছুক্ষণ ধরে রাখবো, 3-4 সেকেন্ড ধরে রেখে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়বো। এটা আমরা অনেক সময় ইউটিউবে যদি একটু সার্চ দেওয়া যায় দেখা যাবে যে অনেক ভিডিও আসবে। তো মোটামুটি বেসিক্যালি এটাই। আর শ্বাসটা নিব আমরা নাক দিয়ে, আর ছাড়বো মুখ দিয়ে। এবং এটা যত ধীরে ধীরে, প্রথম দিকে একটু ডিসকমফোর্ট মনে হবে, কিন্তু যত আমি ধীরে ধীরে এটা প্র্যাকটিস করব, তত এটা আমার দেখা যাবে যে আহ উম, মানে শান্ত হতে সাহায্য করবে। এমনকি এইটা আমরা তো প্রতিদিন যখন প্র্যাকটিস করি, যাদের বিশেষ করে অ্যাংজাইটি সমস্যা হয় বা যাদের প্যানিক অ্যাটাক হয়,
বা যাদের একটু বেশি খারাপ লাগে, রাগ বা ইমোশন কন্ট্রোল, তখন যদি সে একটু হালকা যদি এই রিল্যাক্সেশন এক্সারসাইজ বা ব্রিদিং এক্সারসাইজ করে, তাহলেই দেখা যাবে তার অনেক সিমটম এমনিতেই চলে গেছে। জি ভাই। আচ্ছা, এখানে আমাদের মোহাম্মদ সজীব সরকার ভাই একটা প্রশ্ন করেছেন। আমি একটা কাজ করব না, কিন্তু বারবার সেই কাজটা করতেছি, এটা থেকে বাঁচার উপায় কি? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং আমাদের হ্যাঁ, গ্রুপের টপিকের সাথে কিছুটা মিলে। জি 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 জি। এখানে যেটা মানে ওনার কথা থেকে বোঝা যাচ্ছে যে এখানে স্ট্রং ডিটারমিনেশনের একটা ব্যাপার আছে। দেখা যাচ্ছে যে শক্ত নিয়তটা, নিয়তটা আমি কতটুক আমি করলাম, যেটা গ্রুপে দেখা যায় যে অনেক ভালো ভালো পরামর্শ দেন আপনারা, যে হইতে পারে 2 রাকাত নামাজ পড়বো কাজটা করলে, নিজেকে শাস্তি দেয়া, বা কিছু দান, যার যেটাতে বেশি কষ্ট লাগে, যে বেশি একটু কিপটা, তার 10 টাকা সৎকা করতে কষ্ট লাগে, তো সে তার জন্য ওই শাস্তিটাই নির্ধারণ করতে পারে যে আমি যখনই এটা করব 10 টাকা সৎকা করব। এটা মানে এইগুলা ক্ষেত্রে এটাই ভালো সমাধান, যে আমি কাজটা এক হইতেছে, আমার ডিটারমিনেশনটা ভালো হওয়া দরকার, আল্লাহর কাছে খুব দোয়া করা দরকার। কারণ আমরা তো চাইলেই নিজেকে কন্ট্রোল করতে পারি না যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক না দেন। তো এক্ষেত্রে আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি করে দোয়া করা। যখন আল্লাহর কাছে আমি করে করে ফেলবো, তখন যদি করিও তারপর যে অনুতপ্ত বা হতাশ হব বা আল্লাহর কাছে মাফ চাবো, এটার সওয়াব অনেক বেশি হবে, তাই না? তো জি। এই জন্য মানে এক্ষেত্রে আহ, খুব শক্ত নিয়ত করা দরকার, প্লাস হইলো যে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করা দরকার। আর একটা হইতেছে যে মানে যেহেতু মানে কাজ যেটা আমি ছাড়তে পারতেছি না, তার মানে কি এটা আমার কাছে খুব মজাদার লাগে, এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। যে কোনো কিছু অভ্যাস হয়ে গেলে ওইটাকে কিন্তু মানে দূর করার জন্য একটু কঠোর পরিশ্রম হইতেই হয়। কেউ একটা গেম খেলতে চাচ্ছে, সে একবারে দেখা যাচ্ছে যে গেমের প্রতি তার সামনে পরীক্ষা, তারপরও সে গেম ছাড়তে যাচ্ছে না। এই সমস্ত ক্ষেত্রে যেটা করা দরকার, যে একেবারে স্টপ করা দরকার। অনেকে ভাবে যে মানে যে আস্তে আস্তে কমাইতে হবে, আস্তে আস্তে কমাইতে গেলে দেখা যায় যে আবার সে ওই বিভিন্ন পারিপার্শ্বিকতায় আবার জড়ায় যায়। একবারে ছেড়ে যদি দেখা যাচ্ছে যে একজনের ধরেন যে ফেসবুক সে ছাড়তে পারতেছে না, একেবারেই দেখা যাচ্ছে যে তার প্রতিদিন গড়ে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা চলে যাচ্ছে, অথচ তার অন্যান্য কাজ হচ্ছে না, তার ফ্যামিলির লোকজন তার উপর বিরক্ত, দেখা যাচ্ছে সে ছাড়তে পারতেছে না, সে তার উচিত হবে যে ফেসবুকটা ডিলিট করে 1 মাস সে দেখবে না, এই নেশাটা কাটায় আনতে হবে। এরপর যখন সে বুঝবে যে না আমার আর এখন অ্যাডিকশন পর্যায়ে নাই, তখন সে দেখা মানে হতে পারে যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম করে নিবে যে হ্যাঁ আমি ফেসবুকটা এত সময় করে লিমিটেড অ্যামাউন্টে চালাবো, এটা হতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। অনেকেই এই ভুল একটা সাজেশন দেয়, এবং যেটা ইসলামের সাথেও আমার মনে হয় না খুব একটা যায়। এটা আলেমরা জি ভালো বলতে পারবেন। জি যে জি জি অনেকেই এটা বলে থাকেন যে তুমি আস্তে আস্তে ছাড়ো, জি আজকে 10 ঘন্টা চালাচ্ছো, কালকে 9 ঘন্টা, তারপরে 8 ঘন্টা। তো আমাদের গ্রুপ থেকে আমরা সবসময় এটাই বলি যে যখন জি। একটা লোক জানবে যে এটা আমার জন্য ক্ষতিকর, তখন জি থেকেই সেটাকে ছেড়ে দিতে হবে। আর আমাদের এই কথার সাথে আপনার এই কথাটা মিললো। যাক, আচ্ছা। আলহামদুলিল্লাহ। উম আরেকজন প্রশ্ন করেছিলেন, আমি প্রশ্নটা এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই যে এই প্রশ্নটা। আমার বয়স 21, আমার কোনো বন্ধু নাই, আমি অনেক একাকিত্ব ভোগ করি। জি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাই মনে হয়। এটা আচ্ছা আচ্ছা। এটা কিন্তু আসলে অনেক হয়। ওই জি জি গতকালও জি। আমাকে একজন বলেছিল যে তার কোনো বন্ধু নাই, সে কারোর সাথে মিশতে পারে না। এটাকে কি কি বলবে? পাবলিক আচ্ছা ডিসঅর্ডার আচ্ছা। নাকি? হ্যাঁ, না না, পাবলিক পাবলিক ডিসঅর্ডার, হ্যাঁ, সোশ্যাল ফোবিয়া, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটা বলে। আচ্ছা। এটা হচ্ছে একটা হতে পারে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমি এমনি আপনার সাথে কালকে কথা বলার সময় বলছিলাম যে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে, অথবা তার পার্সোনালিটিটাই ওরকম যে সেই ইন্ট্রোভার্ট পার্সোনালিটি, সে হচ্ছে যে কারোর সাথে মিশতে পারে না। তো সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সোশ্যাল ফোবিয়া যদি কারো থাকে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করি সোশ্যাল স্কিল ট্রেনিং একটা করি, যে ক্ষেত্রে হচ্ছে তাকে সামাজিক যে ব্যাপারগুলা, এগুলা হয় কি যে দেখা যায় যে যেগুলো সাধারণত জয়েন্ট ফ্যামিলি,
গ্রামের ফ্যামিলি বা বড় ফ্যামিলি, এই এই সমস্ত বাচ্চা কাচ্চাদের এই সমস্যাটা কম হয়। কারণ হচ্ছে যে সে বিভিন্ন ধরনের একই সাথে বিভিন্ন সাথে মানুষের সাথে মিশতে পারে, কথা বলতে পারে। আর এখনকার যেগুলা শহরে আমরা থাকি, যারা দেখা যাচ্ছে যে আব্বা আম্মা জব করে বা আব্বা জব করে, সময় দিতে পারে না, তো তারা দেখা যায় যে বাইরের পরিবেশের সাথে ওইভাবে মিশতে পারে না। স্কুলে তো দেখা যায় যে টিচাররা ক্লাস নিয়ে ব্যস্ত, বন্ধুদের সাথে হয় না। তো এই ক্ষেত্রে হইতে পারে যে একেবারেই বন্ধু নাই এমনটা না, হয়তো অনেক ভাই আছেন, অনেক বন্ধুই আছে, বা ক্লাসমেট হইতে পারে, বা বাড়িতে প্রতিবেশী কাছাকাছি যারা, তো তাদের সাথে আপনি হচ্ছে যে তুলনামূলক আপনার যাকে ভালো লাগে তার সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, বা শুধু মুস্কি একটা হাসি দিতে পারেন, বা শুধু সালাম দিয়েও শুরু করতে পারেন। হ্যাঁ, দেখা যায় যে আমি নিজেও মানে অনেক একটু মানে লাজুক স্বভাবেরই ছিলাম। দেখা গেছে তাবলিগে যাওয়ার পরে এই বিভিন্ন জায়গায় 6 নম্বর বলতে টলতে বা মানুষের সাথে গাসতে যেয়ে যে অনেক ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর হোস্টেলে থাকলে বা এই সমস্ত ক্ষেত্রে থাকলে এই সমস্যাটা অনেকটাই কেটে যায়। তো বাকি হচ্ছে যে বন্ধু নাই এখন, যাকে যে কাউকে বন্ধু বানাইতেই হবে, এইটার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। সেটার চেয়ে আপনি মানে বন্ধু না থাকাই ভালো। আরেকটা হচ্ছে যে বন্ধু হচ্ছে যে সিলেকশনের ব্যাপারে যাকে আপনার ভাল লাগে, যার আচার আখলাক ভালো, বা যে আপনার সাথে যাবে মনে হয়, এর সাথে একটু মানে আস্তে আস্তে ইনশাল্লাহ শুরু করে। দেখবেন যে আপনি টার্গেট নেন যে ইনশাল্লাহ এই মানে আহ, একে আমার বন্ধু বানাবো ইনশাল্লাহ। তো তার সাথে আপনি ধরেন যে ধীরে ধীরে শুরু করলেন সালাম কালাম দিয়ে, বা আরেকটা হইতে পারে যে তার কোনো ঘটনা শুনতে চাওয়া। যদি আপনি হচ্ছে যে দেখবেন যে মানে শোনার যে ক্ষমতাটা, অ্যাক্টিভ লিসেনিং যেটা, যারা ধরেন যে ভালো শ্রোতা হইতে পারে তাদের বন্ধু ভালো। মানে কারণ হচ্ছে যে মানুষ চায় বেশি বলতে, শুনতে কম চায়। তা আপনি হচ্ছে যে যদি কারো কথা অল্প একটু বলে তার সাথে শোনেন, দেখবেন যে সেও আপনার সাথে কথা বলতেছে, এবং তাকেও আপনার সমস্যাগুলা বা বিভিন্ন কথা শেয়ার করতে ইজি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। এখন আরেকটা প্রশ্নে যাই। একজন ভাই প্রশ্ন করেছেন যে ভবিষ্যৎ নিয়ে সবসময় টেনশন করি। এটা নিয়ে কিন্তু আমাদের তানভীর ভাই একটু আগে একটা কথা বলেছেন যে ভবিষ্যৎ নিয়ে যখন আমরা কোনো চিন্তা করব, এটাই, এই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটাই কিন্তু আসলে উচিত না। আপনাকে বর্তমানে থাকতে হবে। আর আরেকটা কথা উনি বলেছিলেন যে তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। জি আর আরেকটা মনে হয় ওই শ্বাস নেওয়ার একটা এক্সারসাইজ উনি হ্যাঁ, দিয়েছিলেন জি 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 জি। আমাদের পরবর্তী লাইফটা। আপনি শুনে নিন ওই জায়গাটা একটু কষ্ট করে। হ্যাঁ, শ্বাসের ব্যায়ামটা আমাদের সবার জন্যই, মানে এখানে হচ্ছে যে ইন জেনারেল আমরা যে কোনো মানসিক মানে যে কোনো কিছুতে আমরা এটা ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাইয়া আপনি একটু হতাশা থেকে যদি বের হওয়ার বিস্তারিত একটা জি উপায়, কারণ আমাদের টপিকের এটা কিন্তু ছিল যে জি হতাশা জি। থেকে করণীয় এবং বর্জনীয়। তো এই বিষয়ে যদি আচ্ছা আপনি একটু বিস্তারিত বলতেন যে হতাশা হলে আমরা কি করব এবং কোন জিনিসটা করব না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে যে মানে হতাশ হলে এখন যদি দেখি যে আমার মধ্যে মানে হতাশার তীব্রতা এত বেশি যে আত্মহত্যার চিন্তা আসতেছে, মানে এটা তো একটা রোগ, এটা তো আমার হাতে নাই। এখন আমাদের মানে আমরা যারা আছি, আমরা হতাশ না হলেও তো আমার বন্ধুরা হইতে পারে, তাকে আমি কি করব? এক্ষেত্রে আমাদের যেটা হইতে হবে, নন জাজমেন্টাল হইতে হবে। আমি আমার বন্ধুকে দেখতেছি যে তার সবকিছুই আছে আমার মতোই, বা আমার চেয়েও অনেক কিছুতে ভালো, কিন্তু দেখতেছি যে তার সে বিষণ্ণতায় ভুগতেছে মনে হচ্ছে, যে এই সিমটম গুলো আসতেছে, সে হয়তো বলতেছে দোস্ত বেঁচে থাকতে ইচ্ছে করে না, আমি মরে যাব, বা এই সমস্ত কথা যখন বলবে, তখন আমাদের উচিত হবে তার সাথে একটু সময় দেয়া, তার সমস্যাগুলা শোনা। বা অনেক সময় যেটা হয় যে আমরা যদি আমাদের মনের কথাগুলা অনেকটা বলে ফেলি, তখন নিজেকে অনেক হালকা মনে হয় এবং নিজেকে অনেকটা নির্ভর মনে হয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি হতাশ নাও হই, আমার বন্ধু যদি হতাশ হয়, বা আমার ভাই যদি হতাশ হয়, বা আমার বোন যদি হতাশ হয়, বা আমার মা যদি হতাশ হয়,
তো এই সমস্ত ক্ষেত্রে যেটা হবে যে আমরা আমাদের প্রেক্ষাপট থেকে বলবো না। আমরা অনেক সময় দেখা যায় যে ধর্মীয় ভাবে অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করি, যে নামাজ পড়ো ঠিক হয়ে যাবে, একটু কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত শুনতে থাকো, এগুলো কোনো ব্যাপার না। তুমি এই যে এই এই সমস্ত জিনিস আমরা হয়তো মনের অজান্তেই এই জিনিসগুলো আমরা করব না, যে নিজের অবস্থান থেকে এই জিনিসগুলা বলবো না। আমরা যেটা বলি মানে যে আমার অবস্থান থেকে, মানে আমি যে ভাইকে দেখতেছি একটা মানে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, এই সমস্ত আমার আমার মেন্টালিটি এরকম হওয়া উচিত যে আমার তার অবস্থান থেকে সে যে কন্ডিশনে পড়ছে, তার যে অবস্থা, হয়তোবা আমি ওই কন্ডিশনে থাকলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। মেন্টালিটিটা ধরে রেখে আমাকে মানে সিম্প্যাথেটিক হইতে হবে। এবং কখনো যদি দেখি যে আহ, তার বেশি তীব্র অবস্থা, মানে আমার কোনো বন্ধুর বা ইয়ার যে বেশি তীব্র অবস্থা, তখন দেখা যাবে যে তার ফ্যামিলির সাথে ইনভলভ হয়ে হইলেও তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হতাশ অবস্থায় কিন্তু ডাক্তারের কাছে যেতেও ইচ্ছা করে না, মানে তখন এমন একটা কন্ডিশন হয় যে তার সবকিছুতেই মানে খারাপ লাগে, কোনো কিছু ঘর থেকে বেরো হইতে ইচ্ছা করে না, ঘুম মানে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, খাইতে ইচ্ছা করে না, বাথরুম করতে ইচ্ছা করে না, সবকিছুই। তো এই সময় যদি আমি সাহায্যের হাত বাড়ায় দিই, তো এটা তো আল্লাহ তাআলা আমাকেও অনেক মানে নেকি তো সওয়াব দিবেনই, বাকি জি, দেখা যাবে আমার বন্ধু অনেক ক্ষতি থেকে বাঁচবে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, এখানে এক ভাইয়া প্রশ্ন করেছেন যে ওনার জি বয়স 14 বছর, জি। অর্থাৎ উনি একজন কিশোর, ছোটবেলা থেকে আচ্ছা। পড়াশোনায় ভালো ছিল, দ্বিতীয় থেকে জি পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাসে রোল এক ছিল। চতুর্থ জি শ্রেণীর শেষের দিকেই মনোযোগটা তার কমতে শুরু করে। এই যে ধীরে ধীরে কমতে থাকা, এটা কিন্তু জি অনেকেরই হয়। জি জি জি। এটা সম্পর্কে একটু যদি বলতেন আমাদেরকে। এখন এই ক্ষেত্রে যেটা আপনি বলছেন, এই 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 মেন্টালিটিটা আমাদের বের হয়ে থাকা দরকার। ক্লাসে এক রোল হয়ে থাকা কিন্তু খুব বড় একটা চাপের, কারণ আপনারা মানে পাওয়ার কিছু নাই, যা পাবেন সব হারাবেন। কারণ এক এক রোল দুই রোল, বাবা মা চাওয়া থাকে যে তোকে ফার্স্ট হইতে হবে। মানে আমাদের টেন্ডেন্সি যদি আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি যে আমরা যে ফার্স্ট হইতে হবে, মানে এই লাইফের এই যে মানে এই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে যে মানে পড়াশোনা অবস্থা যাই হোক, ওইখান থেকে আপনি একটু গিয়ার আপ করার চেষ্টা করেন। এখন আপনি হচ্ছে যে ক্লাস 5 পর্যন্ত আপনার রোল এক ছিল, তো দেখা গেছে সিক্সে যে একটু খারাপ হয়েছে, তখন থেকে আপনি বকাবাদ্য শুরু করছেন। আপনাকে নিয়ে হচ্ছে সবার একটা এক্সপেকটেশন ছিল, সে ইয়া হয়েছে। এখন দেখা গেছে আপনি যদি ক্লাসে যে আপনার পারফরমেন্স ছিল, দেখা যাচ্ছে যে সবাই বলতেছে, টিচাররা বলতেছে যে কি ব্যাপার তোমার, মানে আপনি হয়তো আপনার বেগেই আছেন, হয়তো অন্যরা একটু বেশি দৌড় শুরু করে আপনাকে কাটা গেছে। এক্ষেত্রে আপনার হতাশ হওয়ার কিছু নাই। আর আর যেটা করতে পারেন আপনি যে মানে পড়াশোনা আপনার টার্গেট ঠিক করেন। এক্ষেত্রে হচ্ছে যে আপনার স্কুলে হয়তো আপনি এক হতে পারতেছেন না, কিন্তু দেখেন আপনি যদি ক্লাস 8 এর সমস্ত মানে স্কুলগুলোর মধ্যে কম্পিটিশন করেন, দেখেন আপনি 10,000-এর মধ্যে থাকতে পারবেন না। তো ওই মানে ফার্স্ট হওয়ার চিন্তা বাদ দেন। বাবা মার কথা যেহেতু মানে তারা তাদের পার্সপেক্টিভ থেকে, আমরা রোলটা দিয়েই বিচার যেহেতু করি, তো আপনি হচ্ছে যে আপনার পড়াশোনাগুলাকে একটা লক্ষ্য ঠিক করেন এবং ওই অনুযায়ী পড়েন। আপনার রোল কত হলো এটা চিন্তা করার কারণ নেই ইনশাআল্লাহ। আচ্ছা, জীবন মাহমুদ উনি একটা প্রশ্ন করেছেন জি যে উনি চাইলে পরিবার থেকে বিয়ে দিবে, কিন্তু অনার্স থার্ড ইয়ারে পড়ে, ভয় হয় বাবা মা কি ভাববে, কি করবে, কি হবে না হবে। আচ্ছা ভাইয়া, ওনার এই প্রশ্ন জবাব কিন্তু আপনি একবার দিয়েছেন, জি। তাই না? ওই যে ভবিষ্যৎ নিয়ে কথাটা, এই হ্যাঁ হ্যাঁ ভবিষ্যৎ হ্যাঁ। নিয়ে আসলে এত কিছু চিন্তা করার দরকার নেই। আপনি বর্তমানটা দেখেন, আপনার বর্তমানে আপনার আশপাশের কাজগুলো সুন্দরভাবে হচ্ছে কিনা এটা দেখেন, আর তাকদীরের উপর বিশ্বাস করেন। যদি বিয়ের সামর্থ্য থাকে, বাস বিয়ে করে ফেলেন, জি জি ইনশাআল্লাহ। জি। আচ্ছা,
আচ্ছা ভাইয়া, এখানে আত্মহত্যা নিয়ে কিছু বলতে চেয়েছিলেন আপনি গতকাল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আত্মহত্যার মানে আচ্ছা ভাইয়া, আমরা। ভাইয়া একটু 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 জি 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 এটা বলার আগে আমি একটা গল্প বলে নেই, যে জি আমাদের জি এই যে আজকে অবশ্যই। লাইভের আসাটা, জি এই লাইভে আসার শুরুটা হচ্ছে এরকম একটা আত্মহত্যার পোস্ট নিয়ে। জি জি আমাদের জি গ্রুপে হ্যাঁ। একজন আত্মহত্যার বিষয় নিয়ে পোস্ট করে। এরপরে তানভীর ভাই আমাকে পার্সোনাল ভাবে মেসেজ দেয় যে এই যে যারা আত্মহত্যা করতে চাচ্ছে তাদেরকে ওই কমেন্টে খুব বেশি কথা না বলে তাদেরকে একদম সরাসরি বিশেষজ্ঞের কাছে দিয়ে দেওয়া। তো এরপরে আমি জি। ভাইকে বলি, ভাই এই কথাগুলো যদি আপনি একটু গ্রুপে সবাইকে বলতেন। তো আচ্ছা সেখান আচ্ছা। থেকে আসলে আমাদের হ্যাঁ লাইভে সেইটাই। আসা। জি জি জি। হ্যাঁ জি ভাইয়া, এখন একটু আত্মহত্যা নিয়ে হ্যাঁ। একটু কথা বলেন, যে আমরা যখন আত্ম আশপাশে দেখি যে কেউ আত্মহত্যা করতে চাচ্ছে, জি তখন জি জি। আমরা তার সাথে কিরকম ব্যবহার করব? আচ্ছা, আত্মহত্যা যদি মানে কারোর মধ্যে যদি আমরা হচ্ছে যে আত্মহত্যার অবস্থায় দেখি, এখন মানে আহ, আমাদের যেটা মানে আমি যতটুকু জানি, আমার তো আসলে আলেমরাই ভালো বলতে পারবে যে মানে আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবনটা দিচ্ছে, এটার মালিক আমি না, যে এটা আমি নিজেই নিজেকে ধ্বংস করতে পারবো। এটাই মানে আত্মহত্যার মানে এই কারণেই বলে যে আত্মহত্যা মহাপাপ বা এটা। তো যেটা নর্মাল যে একটা কনসেপশন আছে যে আহ, আত্মহত্যা মহাপাপ, এটা করা যাবে না, তো এটা একটা ভালো প্রোটেক্টিভ ফ্যাক্টর, অনেক ক্ষেত্রে দেখছি যে এটা খুব ভালো প্রোটেক্টিভ ফ্যাক্টর। তো আমরা তাদেরকে হ্যাঁ এটা বলতে পারি যে এটা মানে সময় খারাপ আসছে, যেমন আল্লাহ তালাই মানে কোরআনে তো বলছেন যে নিশ্চয়ই মানে আহ, কষ্টের পরে স্বস্তি হ্যাঁ, আসে, তাই না? অবশ্যই অবশ্যই। এরকম একটা হ্যাঁ। যেমন তো বুখারী হ্যাঁ। শরীফের 6456 নম্বর একটা হাদিস আছে, কোন জি ইমানদার লোকের শরীরে একটি কাঁটার আঘাতও যদি হয় বা তার জি চাইতেও নগণ্য কোনো আঘাত যদি লাগে, তাহলে জি আল্লাহ তাআলা এর বিনিময়ে তার একটা মর্যাদা বাড়িয়ে দেন, অথবা তার একটি জি গুনাহ ক্ষমা করে দেন। জি জি। তো তো জি ভাই বলেন। হ্যাঁ, তো এটা হলো যে আত্মহত্যা যদি আসে, কারো হচ্ছে যে মানে মাঝে মাঝে চিন্তা আসে, কিন্তু ওই পর্যায়ের না, তাদেরকে দেখা যাচ্ছে যে বন্ধুরাই হচ্ছে সাজেস্ট করতে পারে, বা অন্যান্য যে আমরা বিষণ্ণতা দূর করা যে সমস্ত টেকনিক বলে থাকি ওইগুলো ফলো করলে এটাও চলে যাবে ইনশাল্লাহ। কিন্তু যখন দেখা যায় যে সিভিয়ার ডিপ্রেশন এবং সে দুই তিনবার অ্যাটেম্পটও নিয়ে ফেলছে, অনেকে ঘুমের ওষুধ খায়, অনেকে নানান ধরনের ইয়ে করে, অ্যাটেম্পট নেয়, তো এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে তাকে আর তার অবস্থানে রাখা যাবে না। এক্ষেত্রে আমরা যেটা বলি ইমিডিয়েট হসপিটালাইজেশন, যেখানে হচ্ছে যে আহ, মানে এমনও হয় যে এই সমস্ত রোগী যাদের আত্মহত্যার আমরা বিএসএম মধ্যে যে সমস্ত রোগীর আত্মহত্যার প্রবণতা থাকে, আমরা ওই রোগীর মানে প্রোফাইলে মানে ফাইলের মধ্যে বড় করে লিখে দেই, যাতে সিস্টাররা স্পেশাল কেয়ার নেয়, যে তার দিকে লক্ষ্য রাখে যে সে কোনো, ধরেন যে সে হয়তো কোনো চাকু ফল কাটার জন্য তার বাসা থেকে মা নিয়ে আসছে, সে ওইটা দিয়েই ইয়া করে ফেলছে। তো এই সমস্ত জিনিস। তারপরে দেখা যায় যে তার বাথরুমের দরজার সিটকিনি সিটকিনিও ইয়া করে ফেলা হয়, যাতে সে লক করে কোনো কিছু করতে না পারে। তো এই সমস্ত ক্ষেত্রে যদি সিভিয়ার কন্ডিশন হয়, সেক্ষেত্রে আত্মহত্যার রোগীকে কখনোই বাসায় রেখে ট্রিটমেন্ট করা উচিত উচিত না। যখন দেখা যায় যে 10-15 দিন হসপিটালাইজ ভর্তির কোনো মনোরোগ বিশেষজ্ঞের ওষুধের মাধ্যমে, কাউন্সিলিং মাধ্যমে হোক, যেটাই হোক, তার অবস্থা একটু ইমপ্রুভ করে, তারপরে তাকে বাসায় নিয়ে রেখে ট্রিটমেন্ট চালানো উচিত। এই জিনিসটা আমাদের জরুরি মাথায় রাখা উচিত। আর যদি নিজেরও মধ্যে দেখি যে এরকম বারবার আসতেছে বা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না, তাহলে হয়তো যদি বাবা মাকে বলতে ভয়ও পাই, তাহলে অন্তত পক্ষে কোনো একজনকে শেয়ার করা উচিত, যাতে করে আহ, আমি আমার বিষণ্ণ অবস্থায় যে জিনিসটা করতে পারতেছি না, সেই কাজটা যাতে আমার বন্ধুটা করে ফেলে। যেটা সেটা হইলো সে বন্ধুর পক্ষ থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, অথবা ফ্যামিলিকে ইনভলভ করে ট্রিটমেন্ট করানো, এই দুইটা জিনিসই হতে পারে। আচ্ছা, এমডি মাহিম ভাই, আপনার যে প্রশ্নটা আর কি, জি সেটার উত্তর কিন্তু একবার গিয়েছে। তো এই বিষয়ে আর প্রশ্নটা আমরা নিচ্ছি না। আচ্ছা, আমাদের গ্রুপের সবচাইতে কমন প্রশ্ন, যে জি কিভাবে একজন মাস্টারবেশন থেকে বের হয়ে আসবে। এটা জি আমরা আসলে তো অনেকভাবেই সাজেস্ট করি, অনেক সাজেশন দেই,
হ্যাঁ, আপনি হ্যাঁ। হয়তো গ্রুপের সাথে যেহেতু অনেক দিন আছে আপনি জানেন। জি, জি, জি। হ্যাঁ। তো আমরা তো আমাদের জায়গা থেকে করি না, আপনার জি। জায়গা থেকে আপনি একজন সাইকিয়াট্রিস্ট, আপনারা কিভাবে এটা না, চিকিৎসাগুলো করেন? এখন হচ্ছে যে মানে ব্যাপারটা হলো কি, আপনারা যেগুলো দিচ্ছেন এগুলোর বাইরে হুম হুম। কিন্তু খুব বেশি আমাদের কিছু বলার নাই। কারণ এগুলো তো মানে, না আপনারা যেটা দিতে মানে কথা বলতেছেন বা মুক্ত বাতাসের খোঁজে যে মোটিভেশন গুলা, ব্যাপারটা এইটাই। And আমরা যেটা করি, আমাদের কাছে যেটা আসে ইন্ডিভিজুয়াল লেভেলে, তো তার মানে পার্সোনালিটিটা দেখার চেষ্টা করি, তার প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলা কোন জিনিসগুলা তাকে হচ্ছে যে মানে এই জিনিসটাকে ধাবিত করতেছে। যেটা মানে আপনারা সবসময় বলেন যে মোবাইলে নেট থাকলে নেট বন্ধ করা, বা কোনো মানে অ্যাপস এমন কোনো ইনস্টল করা যেটার পাসওয়ার্ড বন্ধুর কাছে থাকবে, এই জিনিসগুলো তো ধরেন যে মানে সে করবে। কিন্তু এটার আগে সর্বপ্রথম যেটা হচ্ছে যে ডিটারমিনেশনটা খুব স্ট্রং হওয়া উচিত। এই ডিটারমিনেশনের উপর আমরা কাজ করার চেষ্টা করি যে তার মানে আসলেই সে যে চায় কিনা, আর এটার ক্ষতিগুলা বোঝানো। এখন ক্ষতিগুলা দেখা যাচ্ছে যে মানে এই জিনিসটাতে মানে ওয়েস্টার্ন যে আজকে ওই যে একটা ভিডিও শেয়ার করছিলেন আমাকে, ওখানেও তো আছে। তো এই জায়গাটাতে ধর্মীয় ব্যাপারটাকে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আর এই ক্ষতি যেগুলা হ্যাঁ, হয় অবশ্যই এগুলোর জন্য। অবশ্যই। হ্যাঁ, ধর্মীয় ব্যাপারটা আসলে কেন প্রাধান্য দেওয়া উচিত, কারণ হ্যাঁ। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আমরা ধর্মে বিশ্বাস করি, জি, তাই না? হয়তো আমরা জি, জি, প্র্যাকটিসিং না, খুব জি, জি, বেশি জি, আমল করতে পারতেছি না, কিন্তু জি। সবার ভিতরে কিন্তু ইমানের একটা সূক্ষ্ম জিনিস হলেও আছে। তো সেই ক্ষেত্রে হয় কি যে আমরা জি, যখন আহ, গুনাহের কাজে যুক্ত হয়ে যাই, পরে দেখা যায় গুনাহ করার পরে কিন্তু অটোমেটিক ভিতরে একটা খারাপ লাগা কাজ করে। জি, 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 এখন যতই গবেষণা রিসার্চ হোক না কেন, জি। আসলে কিন্তু মেন জিনিসটা এরকমই, যে ভিতরে যেহেতু আমাদের ইমান আছে, তো একটা খারাপ কাজ করব আর ভিতরে খারাপ লাগবে না, এটা তো ভাই হতে পারে না, একজন হ্যাঁ, মুমিনের হ্যাঁ। তো এমন হতে এটা, পারে না। জি, জি, জি। আসলে এইটা আচ্ছা। শুধু মাস্টারবেশনের জন্য না, অন্য সবকিছুর জন্যই এই মানে এই কথাটা প্রযোজ্য যে মানে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে আমি শান্তি খুঁজবো, আমি ডিপ্রেশন থেকে বের হইতে যাব, মানে একেবারে কোর অবস্থান থেকে যে যে আমরা যে তবলিগে যারা গেছি বা ইয়া, যে দুনিয়া এবং আখেরাতের শান্তি এবং সফলতা আল্লাহর হুকুম নবীর তরিকা মানার মধ্যে, এই কথাটা খুব সহজ সরল ভাবে জেনারেলাইজ করা হইলেও মানে মেইন কথাটা এইটাই, তাই না? যে মানে দুনিয়া এবং আখেরাতের শান্তি আসলে আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যেই আছে। তো এটা মানে আমরা হয়তো যার যার অবস্থান থেকে মানতে পারতেছি না, এটা ওকে, বা মানুষ তো গুনাহ করবোই। বাকি হচ্ছে যে আমার ডিটারমিনেশন, আমার চাওয়া, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করা, এই সবকিছু মিলেই আসলে। আর ইন্ডিভিজুয়ালি কেউ কেউ হচ্ছে যে মানে মানুষ তো বিভিন্ন ধরনের, কেউ একজন একটা বার বললো যে আমি এটা করব না, তো সে সারা জীবন আর করলো না। আর একজন দেখা যাচ্ছে যে মানে তার ওই ডিটারমিনেশন শক্তিটা অত বেশি নাই। তো এই সমস্ত ক্ষেত্রে সে পাশাপাশি কোনো ভালো বন্ধুর হেল্প নিতে পারে, বা কোনো আহ উম, ভালো কোনো আহ, যদি যে তার বিশেষজ্ঞ ভালো থাকে চায়, এদের। যে তার ভালো জি, চায় জি, জি। এবং হ্যাঁ, যে তার সুপার। গোপনীয়তা রক্ষা করবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা, তো এখানে মোহাম্মদ সজীব সরকার ভাই প্রশ্ন করেছেন যে উনি সবার সাথেই ঠিকমতো চলাচল করেন, কারোর সাথে রাগ হয় না, কিন্তু বাবা মার সাথে কথা বলতে ওনার রাগ হয়। আচ্ছা। আহ এটা তো অনেকেরই হয় এটা। ধরেন যে বাবা মার সাথে রাগ হওয়ার ধরনটা এক এক রকম। কেউ হচ্ছে যে মানে বাবা মার ভালো চায় বলেই দেখা যায় যে অনেকে আছে যে বাইরের মানুষের ভুল ত্রুটি তো ধরতে পারে না, কিন্তু সে যেহেতু বাবা মাকে সবচেয়ে বেশি আপন ভাবে, এই কারণে বাবা মার ভুল ত্রুটি গুলা সে সহ্য করতে পারেন। একটা। আর দুই নাম্বার হচ্ছে যে বাইরের সবার কিন্তু আমরা ওই যে বললাম যে ফেসবুকে যে রূপটা দেখি, যে ইয়াটা দেখি, এটা সবার ভালো ভার্সনটা। আমাদের যে মানে আমরা যখন বের হই তখন কি সবচেয়ে ভালো কাপড়টা পরেই বের হই, বা পরিপাটি হয়ে বের হই। তো আমার পরিপাটি রূপটা আমরা দেখতেছি, তো আমি সবার তো পরিপাটি রোগ গুলাই দেখতেছি। তাদের যে ব্যক্তিগত দোষগুলা, লেনদেন গুলা, এই সমস্ত জিনিসগুলা দেখা যাচ্ছে অত দেখতেছি না। বা আমি দেখলেও ভাবতেছি যে এটা তো তার ব্যাপার। কিন্তু বাবা মার ক্ষেত্রে আমরা যেটা ভাবি যে না, এটা তো আমার আব্বা আম্মা,
আমার আব্বা আম্মা কেন ভুল করবে বা তারা, আর বিশেষ করে এই বয়ঃসন্ধিকালে যখন নিজের সম্পর্কে একটা, বাবা মার ক্ষেত্রে যেটা হয়, বাবা মারা ছোট ছোটই থাকে। দেখা যাচ্ছে যে আমার দাদির 100 বছর ছিল, আমার আব্বার ছোট ছেলে হিসেবে তার কাছে ছোটই ছিল, যদিও আমার আব্বার দেখা দেখা যাচ্ছে 50-60 বছর বয়স বয়স হয়ে গেছে। তো বাবা মারা ওই পার্সপেক্টিভে চিন্তা করে যে আমার ছেলে তো ওই ছোটবেলার মতোই আছে, যে আমি যেদিকে বলবো ওইটা করবে, যেটা করব না ওইটা করবে না। কিন্তু যখন থেকে এই যে বয়ঃসন্ধিকাল তৈরি হয়, এটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে 14-15 বছর থেকে তার নিজের সম্পর্কে একটা সেলফ কনফিডেন্স ডেভেলপ হয়, নিজের একটা ব্যক্তিত্ব তৈরি হওয়ার সময়। তো এই সময় এই যে কনফ্লিক্ট গুলা তৈরি হয়, তো এই সময় যখন মানতে পারে না, তখনই আসলে বাবা মার সাথে এই খারাপ আচরণ গুলা হতে থাকে। বাকি বাবা মার প্রতি যে আল্লাহ তাআলার যে মানে তাদের যে মানে অবদান, এই জিনিসগুলা আসলে যদি আমি ঠিকভাবে মেনটেন করি। আরেকটা ব্যাপার হলো যে বাবা মাকে আমি কখনো ঠিক করতে পারবো না, ঠিক করারও অনেক তরিকা আছে। এখন আমি যদি হেকমতের সাথে এই ক্ষেত্রে না চলি, দেখা যাবে যে আমি ভালো করতে যেয়ে ও গোনাই হাসিল করবো। এই সমস্ত ক্ষেত্রে যদি পাশাপাশি কোনো ইমাম সাহেব ভালো থাকে বা ভালো কোনো আলেমের পরামর্শ থাকে, তো এনাদের পরামর্শ নিতে পারলে বেশ ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া, আমি ব্যক্তিগতভাবেও যে কাজটা করি আর কি, যখন এই ধরনের কোনো প্রশ্ন আমার কাছে আসে যে জি সে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে পারতেছে না, জি তখন জি ওই সন্তানকে তো কিছু বলি, পাশাপাশি জি আমি তাকে বলি যে তোমার বাবা বা তোমার মা, হ্যাঁ, বা তোমার জি বড় ভাই, কারোর সাথে আমাকে একটু কথা বলাই দিও। তো আচ্ছা তখন আচ্ছা। তাদের উদ্দেশ্যেও জি। কিছু বলে দিই। আচ্ছা আচ্ছা। যাক তো এটা মনে হয় মাশাআল্লাহ। খুব কাজের, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এক্ষেত্রে তো আসলে আমরা তো এক পক্ষকে ঠিক করে দেখা যায় যে খুব বেশি উন্নতি হয় না। ফ্যামিলি ইনভলভমেন্ট বা এই জিনিসগুলো আসলে খুব মানে জরুরি বিষয়। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদেরও তো ধরেন যে অনেক সময় দেন মাশাআল্লাহ। তো এইগুলা আসলে কতটুকু সম্ভব হয়, এটা করতে পারলে তো খুবই ভালো। আল্লাহ তাআলা উত্তম বরকত দান করেন। আহ, এটা খুব জরুরি জিনিস। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, জি আরেকটা প্রশ্ন যেটা কয়েকবার আসছে, মানে জি কয়েকজন প্রশ্ন করেছে যে পড়া মনে রাখতে পারে না। এক্ষেত্রে যদি একটু বলতেন। এক্ষেত্রে আমি বলি নেই, পড়া মনে না না রাখার পিছনে একটা কারণ হচ্ছে যে বেশি বেশি গুনাহ করা। জি তো জি জি গুনাহটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার যে মাইন্ডটা সেটা অনেকটা রেডি হয়ে যাবে পড়া মুখস্থ বা এই সমস্ত বিষয়ের জন্য। এখন জি জি ডাক্তার জি। ভাই কিছু বলেন, আমি তো আমার দিক থেকে বললাম। আহ, পড়া মনে রাখে না, এটা তো হলো যে আসলে ধরেন যে মানে পড়া মনে রাখার আগে হচ্ছে যে আমি আগে ইনপুট দিচ্ছি কিনা, সঠিকভাবে ইনপুট, তারপর না মেমোরির যে ব্যাপারটা, জি। আমাদের যে মেমোরি, আমরা হচ্ছে যে আগে তো যেভাবে ইনপুট দিচ্ছি, এখন যদি জগা খিচুড়ি ভাবে আমি 10 ঘন্টা পড়লাম কিন্তু কোনোটাই মন দিয়ে পড়লাম না, তো এইটার চেয়ে 3 ঘন্টা খুব মনোযোগ দিয়ে পড়া ভালো। তো পড়ার জন্য একটা আউটলাইন তৈরি করে নিতে পারি, বা যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমার লাগবেই, তো সেই জিনিসগুলাতে ইম্পর্টেন্স বা ওই জিনিসগুলা দিয়ে শুরু করতে পারি। দেখা যাচ্ছে গণহারে যদি প্রত্যেকটা চ্যাপ্টার বা এই সমস্ত জিনিসগুলা পড়ি, দেখা যাবে যে ইম্পর্টেন্ট জিনিসগুলা শেষের দিকে আর অত গুরুত্ব দেওয়া হয় না। পুয়ার কনসেন্ট্রেশন হওয়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে আমি ভালোভাবে মনে রাখতে পারতেছি না। আর আরেকটা হইতেছে যে নিয়মিত একটা নির্দিষ্ট সময়ে আহ, পড়ার চেষ্টা করা। এই এই কমন অ্যাডভাইস গুলো তো সবাই দেয়, এগুলোর বাইরে আসলে এমন কোনো ম্যাজিক বা কোনো কিছু নাই যে আপনি করতে পারবেন। এই থিওরি গুলাও যদি একটু একটু ডিটারমাইন হওয়া দরকার আসলে। আর হইতে পারে সিনিয়র কারো কাছে যদি একটু হেল্প নিয়ে নেন, বা টিচাররা যখন যে টপিক আলোচনা করেন ওই সময় যদি একটু পড়ে নেন, বা টিচার টপিকের আলোচনা শুরু করার আগে যদি একটু পড়ে নেন, তো দেখা যায় যে ইজি হয়ে যায়। এটা খুব সুন্দর একটা কথা বলেছেন। তা আমি এক্ষেত্রে একটু কথা বলতে চাই যে আমার সাথে অনেকেরই কথা হয়, সেটা তো আপনি জানেন। জি 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 তো এই ক্ষেত্রে আমি যখন তাকে জিজ্ঞাসা করি যে তুমি যে তোমার যে পড়া মনে থাকে না, তুমি কিভাবে জি পড়ো, তোমার মোবাইলটা তখন কোথায় থাকে? জি সাইডে জি জি থাকে। উত্তর
উত্তর থাকে এরকম যে মোবাইল সাইডে থাকে। হ্যাঁ, মোবাইল সাইডে থাকে। এরপরে দেখা যাচ্ছে যে আশপাশে তার ডিটারমাইন্ডটাকে বা তার মনোযোগটাকে ভেঙে দিবে, এই সমস্ত জিনিস থাকে। তো এই কারণে মনে হয় যে অনেকের পড়াটা হয় না। নাকি বলেন ভাইয়া? জি জি জি, হ্যাঁ, এটা একটু এটাই এখন অনেক বড়, মানে এটাই এখন এক নাম্বারে হয়তো চলে আসছে, ডিস্ট্রাকশন জিনিসটা, ডিস্ট্রাকশন। জি। এখানে একজন ভাই প্রশ্ন করেছেন, জি প্রায় সময় উনি কনফিউশন থাকে, জি। অনেক ক্ষুদ্র বিষয়ে উনি কনফিউজড হয়ে যায়। তো এই ব্যাপারে কি যদি কিছু বলতেন। কনফিউজিং এর ব্যাপারটা হলো কি, মানে যারা একটু মানে এক্ষেত্রে যে মানে ওই যে আমরা আরেকদিন ইনশাল্লাহ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই ক্ষেত্রে দেখা যায় যে এই সংশয় প্রবণতাটা, কনফিউজিং জিনিসটা থাকে। মনের একটা অংশ বলতেছে যে এটা কর, আরেকটা অংশ বলতেছে যে না এটা করিস না। তো দেখা যাচ্ছে যে আমি ডিসিশন নিতে পারতেছি না। আরেকটা হইতে পারে যে ওসিডি না হয়ে হইতে পারে যদি দেখা যাচ্ছে যে ছোটবেলা থেকেই পরিবার, এমন পরিবারে মানুষ হয়েছি যেখানে হচ্ছে যে বাবা মারা সবসময় ঝগড়াঝাটি করতেই থাকে, বা এ বা ফ্যামিলির সদস্যদের মধ্যে বেশি, তো ছোটবেলা থেকেই বাচ্চারা দেখা যায় যে কনফিউজিং মেন্টালিটি নিয়ে তৈরি হয়, তার কনফিডেন্স লেভেল কম থাকে, সে সবকিছুতেই দ্বিধাহীনতা ভুগতে থাকে। তো এই সমস্ত কিছু চিন্তা করে দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজটা করতে পারেন আপাতত। আর যদি মনে করেন যে বেশি এটা আপনার একবারেই হ্যাম্পার হচ্ছে, তখন কারণ ওসিডি তে ওষুধ খুব ভালো কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওষুধ লাগে, শুধু কাউন্সেলিং দ্বারা হয় না। তো এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে আপনি পরামর্শ নিতে পারেন। জি আচ্ছা, এখন রনি আহমেদ ভাই প্রশ্ন করেছেন যে ডিভোর্সের হার যেহেতু অনেক পরিমাণে বেড়ে গেছে, তো উনি ভয় পায় যে তাহলে বিয়ে করে কি হবে। তো এই সম্পর্কে আসলে ভাইয়াকে যদি বলি, তানভীর রহমান ভাই কিন্তু একটু আগেও এই কথাটা বলেছেন যে ভবিষ্যৎ নিয়ে আসলে এত টেনশন করার কিছু নেই। হ্যাঁ, জি আপনি বিয়ে করার সময় আপনি দেখবেন যে একজন দিনদার মেয়েকে বিয়ে করার চেষ্টা করবেন। আপনি আপনার চেষ্টা অনুযায়ী ভালো একটা মেয়েকে বিয়ে করার চেষ্টা করবেন। এখন চেষ্টা করার পরে যদি আপনার এমন হয় যে মেয়েটা কোনো কারণে খারাপ হলো, হতে পারে এটা আসলে, জি আমরা তো জি জি কাউকে একদম ভিতর থেকে চিনি না, তখন আপনি কি করবেন? কি করবেন ভাই? সবর করবেন, জি। ধৈর্য ধারণ করবেন, দুইটার মধ্যেই সওয়াব আছে। আর আর একটা হচ্ছে যে যার মধ্যে এই ভয় আছে, যে সে আশা করি হচ্ছে যে আপনি ইনশাআল্লাহ মানে আপনার ওই সমস্যা কম হওয়ারই কথা। সাধারণত যারা এগুলা নিয়ে শুরু থেকে চিন্তা করে না, তাদেরই দেখা যায় যে হুটহাট এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়। আপনি যেহেতু আগে থেকেই ভয় ঢুকে গেছে, এই জন্য আগে থেকেই প্রস্তুতি নেন। আবু তাহের মেজবা সাহেবের একটা ভালো লেখা ছিল, একজন মানে বিয়ের প্রস্তুতি নিতে হবে কিভাবে, আপনি কিভাবে তাকে সময় দিবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি গুলা, এসব কিছু নিয়ে যখন আগাবেন ইনশাল্লাহ, তো দেখা যাবে যে আহ ইনশাল্লাহ এগুলা আপনার হবে না, আপনি সাহস করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, ইয়া ভাই, আব্দুল হালিম ভাই, জি এখানে ভাই। ওই আরিয়ান জয় নামে একজন প্রশ্ন করছে, ওইটা নেওয়া যায় কিনা? জি জি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটা একটু এক্সেপশনাল মনে হলো, যেগুলা যেটা এখনো আলোচনা হয়নি। জি যে ভাই মেয়েদের থেকে দূরে থাকতে থাকতে এটা নিয়ে আমি ছেলেদের প্রতি। আচ্ছা আচ্ছা, এটা 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 একটু ডেঞ্জারাস ভাইয়া। এটা হচ্ছে যে আপনাকে আহ মানে খুব স্ট্রিক্টলি হচ্ছে যে আপনার বয়স কত লেখেন নাই। এটা হলো এখানে সবচেয়ে ভালো হয় যে আপনি যদি বিয়ে শাদী করে ফেলেন, এটা একটা ভালো। আর যদি এটা একটু সিরিয়াস ইস্যু, তো এই ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল কাউন্সিলিং বা এই গণহারে বলা সম্ভব না। আপনি হচ্ছে যে মানে এই সমস্যাটা আসলে আমাদের ধর্মীয় দৃষ্টিতে বহুত বড় সমস্যা হলেও, আমি যে শুরু করছিলাম যে আমেরিকান সাইকেট্রিক অ্যাসোসিয়েশন DSM-5, তো ওই DSM-5 এর ক্রাইটেরিয়া দিয়ে শুরু করছিলাম ডিপ্রেশনে, বিষণ্ণতার। তো ওরা হচ্ছে DSM-3 বা 4 পর্যন্ত এটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করছে, পরবর্তীতে এটাকে সমস্যার নাম থেকে উঠাই দিছে। মানে ওদের এই জিনিসগুলা সমকামী বা এই জিনিসগুলো এত শক্তিশালী। তো এই জন্য মানে আমার মনে হয় এটা শুরুর দিকে, যেহেতু এটা শুরুর দিকে আপনার কথা শুনে মনে হচ্ছে, তো এখানে শুরুতেই সাবধান হয়ে যাওয়া ভালো। এবং আপনার জন্য ভালো হয় যদি কোনো দিনদার সাইকিয়াট্রিস্টের কাছে পরামর্শ নেন বা কাউন্সিলিং নেন।
আর যদি বিয়ে করার সুযোগ থাকে দ্রুত বিয়ে শাদী করে ফেলাই ভালো। আর আল্লাহর কাছে দোয়া চাওয়া, গুনাহ থেকে বাঁচা। ছেলে দরকার হয় মেয়েদের সাথে দূরে থাকতেছেন, এখন ছেলেদের সাথেও দূরে থাকেন। হ্যাঁ। আহ, মানে আমরা যারা দাড়ি ছাড়া ছেলে বা সুন্দর ছেলে কথা বলতে, ওদেরকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করার চেষ্টা করেন। যেভাবে আমরা মেয়েদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করি, ওইভাবে ছেলেদেরকেও অ্যাভয়েড করার চেষ্টা করেন। জি, ধন্যবাদ। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকেই এই প্রশ্নটা করে, যদিও এই প্রশ্নের উত্তর অনেকেই দেয়। হ্যাঁ, এই নিয়ে অনেক জি জায়গায় লাইভও হয়েছে যে জি 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 সমকামিতার মানসিক যেই রোগটা, জি এটা কি আপনাদের ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয় কিনা, বা এটার জি জি। প্রসেসটা একটু সংক্ষেপে যদি বলে দিতেন যে এটার প্রসেসটা আসলে হ্যাঁ, কি, কিভাবে এখানে আপনারা এটা প্রসেসটা, চিকিৎসা করেন এবং আপনাদের এখানে, এরকম রোগী ভালো হয়েছে, এটা জি, যদি বলতেন। হ্যাঁ, না ভালো তো হয়, ভালো হয়, কিন্তু এইখানে হচ্ছে কি, ডিটারমিনেশনটা খুব বেশি লাগে। কারণ এটা এমন একটা সমস্যা যেটা সে হচ্ছে যে মানে তার বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আসে এখানে। মানে যদি তার ডিটারমিনেশনে ঘাটতি থাকে, দেখা যাচ্ছে যে কাউন্সিলিং করাচ্ছে বা ইয়া হচ্ছে, এই ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। আর এখানে অনেক কিছু ইনভলভমেন্ট হওয়াটা জরুরি। জরুরির মধ্যে যদি হচ্ছে যে তিনি বিবাহিত হন, তার জন্য এটা মানে একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর যদি ওয়াইফ তার সাথে, মানে ওয়াইফ যদি এই ব্যাপারগুলোতে একটু হেল্প করে, বা তাকে বের হয়ে আনা যায়। কারণ আমাদের কাছে বহুত জন আসে যারা আসলেই এখান থেকে বের হতে চায়, মানসিক তো অশান্তিতে ভোগেই, অনেকেই অনেক বেশি ভোগে এই স্ট্রেস গুলা। তো এগুলা থেকে বাকি আল্লাহর কাছে তো দোয়া করতেই থাকবে। আহ আর প্রসেস যেটা বলতেছে, প্রসেসের ক্ষেত্রে মানে মানে প্রসেসটা তো ইন্ডিভিজুয়াল, মানে প্রসেসের ক্ষেত্রে জেনারেলাইজ প্রসেস তো ওইভাবে মানে এই মুহূর্তে বলতে পারতেছি না। যদি পরবর্তীতে আমি একটু আরেকটু ঘেঁটে আমি জানাবো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ, পরবর্তী কোনো ইনশাআল্লাহ। লাইভে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, আহ আপনি কি আরো কিছু বলতে চান কিনা? কারণ 1 ঘন্টার কথা বলে আপনি আসছিলেন, এখানে 1 ঘন্টা 21 মিনিট হয়ে গেছে। তো আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ভাইদের প্রশ্নগুলা মাশাআল্লাহ অনেক ভালো। আল্লাহ তাআলা আপনাদের মানে উম, যেটা বলবো যে মানে এই গ্রুপে হচ্ছে যে আপনার বন্ধু যারা আছে বা এই রিলেটেড, এনাদেরকেও অ্যাড করতে থাকেন ইনশাআল্লাহ। আর সবকিছু ভার্চুয়ালি না করে যদি মানে দেখা যাচ্ছে যে আমরা ছোট ছোট গ্রুপ সার্কেল বা বন্ধুদের মধ্যে ভালো একটা সঙ্গ সঙ্গ মানে ইয়া করি, তাহলেই কিন্তু দেখা যায় যে অনেক বেশি মানে এই সমস্যাগুলো থেকে কেটে আসা যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক আর আছে ভাইয়া, আমার ইচ্ছা তাহলে আছে, আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আমার আরো দুই একজন বন্ধুর সাথে কথা হয়েছে, তারাও আমার চেয়ে অনেক ভালো অভিজ্ঞ, বেশি অভিজ্ঞ ইনশাল্লাহ। তো তাদেরকেও যদি আনা যায় আমরা চেষ্টা করবো। অনেকেই কিন্তু আপনাকে এই রিকোয়েস্টটা করেছে যে আপনি একটু বেশি বেশি আমাদেরকে সময় দিবেন। আহ আমি তো আসলে অত বেশি অভ্যস্ত না, ইনশাআল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা। আহ, আমরা কি মাসে 2টা সেশন এরকম করতে পারি? যেমন আজকে হতাশা নিয়ে কিছু কথা হলো, এরপরে আমাদের যে যৌন সমস্যা বা এই জি বিভিন্ন টপিক নিয়ে, আহ, আপনি ওইদিন বলেছিলেন যে ওসিডি নিয়ে আপনি একদিন কথা বলতে চান। জি 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 তো জি। একটু 2 সপ্তাহ পরে পরে হলো, অর্থাৎ মাসে 2বার। মাসে দুইবার আসলে কি দেখা যায় যে মানে শুরুতে হইলো ইনশাআল্লাহ। এখন একটু ইন্টারভালটা বেশি দেই। আমার যে বন্ধু ওর সাথে কথা বলছি, সে যেহেতু রাজি হয়েছে, দেখা গেলো এক সেশন সে করলো, পরের সেশন আমি, দেখা যায় যে, মানে মাসে দুইটা সেশনই হচ্ছে। আহ, একটা আমি আমার জন্য 1 মাস পর পর হইলো, একটু ইজি হয়। এই সংসার টংসার থাকে তো, বাচ্চা কাচ্চা এদেরকে নিয়ে আসলে একটু ব্যস্ততার মধ্যেই থাকা হয়। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি দেখা যায় যে ফায়দা হচ্ছে বেশি, তখন আমরা মানে ইয়েটা বাড়ায় দিব। আপাতত মানে প্রতি মাসে একটাই থাকতে পারে আমার মনে হয়। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, জাযাকাল্লাহ, এটাও হ্যাঁ, আমাদের জন্য অনেক। জি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন বিদায় নিচ্ছি। জি ভাই আমাদের জন্য ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, জি আর আসসালামু আলাইকুম। ভাইয়ার সাথে যদি কেউ সরাসরি দেখা করতে চান, ভাইয়া মনে হয় মতিঝিলে বসেন না?
মতিঝিল না, না, মালিবাগ। মালিবাগে, মালিবাগে বসি। আর হচ্ছে যে আমার বাসা যেখানে মাতুয়াইল, মাতুয়াইলে এখানে ওই যে নতুন একটা এটা আমি আপনাকে জানাই দিব না, ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে জি, আচ্ছা। ইনশাআল্লাহ। আসসালামু ঠিক আছে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।